আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব এটা হচ্ছে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, ভৌত রাশি আর পরিমাপ। এখন ফিজিক্সের এই চ্যাপ্টারটা আমরা ম্যাক্সিমাম টাইমে বাদ দিয়ে চলে যাই পরীক্ষার হলে, বাট এটা কখনোই উচিত না। বিকজ এই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন কম আসে ঠিকই, বাট এমসিকিউ বা মাঝে মধ্যে সিকিউ যে আসে না এরকম না ব্যাপারটা। সো এই ম্যাক্সিমাম চ্যাপ্টারটাই হইতেছে আমাদের প্র্যাকটিক্যালের জিনিসপাতি দিয়ে মানে চ্যাপ্টারটা ফুল কমপ্লিট করা। সো আমাদের এখানে দুইটা ডিভাইস সম্পর্কে পড়া লাগে, একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে স্ক্রু গজ, আর সাথে কিছু ত্রুটির ম্যাথ থাকে, আর হচ্ছে বেশ কিছু এমসিকিউ ইতিহাসের ওই পার্টটা। সো তাহলে আমরা শুরু করি ফার্স্টে। সো আমাদের প্রথমটাই হচ্ছে স্ক্রু গজ। তাহলে স্ক্রু গজটা নিয়ে আমরা একটু পড়াশোনা করে আসি। সেটা হচ্ছে, এখন স্ক্রু গজ নামের মধ্যেই আছে একটা স্ক্রু, তার মানে স্ক্রু গজের মধ্যে এরকম একটা স্ক্রু থাকে। এখন জাস্ট তুমি চিন্তা করো, এই স্ক্রুগুলোর মধ্যে যে প্যাচ আছে, এই যে এই একটা প্যাচ আর এই একটা প্যাচ, এই দুইটা প্যাচের মাঝখানের যে দূরত্বটা, এটাকে বলা হয় স্ক্রু এর পিচ। এইটুকুকে বলা হয় পিচ। এখন একটা স্ক্রু, ধরো ওই যে মাঝখানের আমাদের স্ক্রু এর প্যাচের মাঝখানের ডিস্টেন্সটা, এই পিচটা কি বুঝাইতেছে আসলে? ধরো আমার হাতে একটা স্ক্রু আছে, এন্ড এই স্ক্রুটাকে আমি যদি একবার ঘোরাই, একবার কমপ্লিট রোটেশন করব, এরকম একবার কমপ্লিট ঘোরানোর ফলে স্ক্রু যতটুকু ভিতরে প্রবেশ করছে বা স্ক্রু যতটুকু বাইরে চলে আসছে, সেই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের পিচ। তার মানে যখন আমরা পিচ ক্যালকুলেট করতেছি, তার মানে এটা বোঝানো হইতেছে স্ক্রুকে টোটাল একবার রোটেশন করাইলে, টোটাল একবার ঘোরালে স্ক্রুটা কতটুকু নিচে নামবে বা কতটুকু ভিতরে ঢুকবে, সেই ডিস্টেন্সটা। তাহলে এখন আমাদের এই যে স্ক্রু গজ যেটা আছে, এই স্ক্রু গজের মধ্যে মেইন মেকানিজমটা স্ক্রু দিয়েই হয়। ধরো তোমার কাছে এরকম একটা স্কেল আছে, এই স্কেলের মধ্যে এরকম ছোট ছোট দাগ কাটা আছে। এই স্কেলটা হচ্ছে একটা সেন্টিমিটার স্কেল। তাহলে সেন্টিমিটার স্কেল যদি হয়, তাহলে এটা হবে 0, এটা হবে 1। তার মানে এই পুরা ডিস্টেন্সটা এটা মিন করতেছে 1 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটার স্কেলটা মাঝখানে 10টা ভাগে ভাগ করা আছে। তাহলে যে প্রতিটা ছোট ছোট ভাগ, এটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার করে, 1 মিলিমিটার করে। আমরা যে স্কুলে যে স্কেলগুলো ইউজ করি সবই হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কেল। সো ওইখানে ওই পিচ্ছি পিচ্ছি দাগগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে 1 মিলিমিটার। এখন এই স্ক্রু গজের মধ্যে এরকম একটা মেইন স্কেল থাকে, আর সাথে থাকে আরেকটা বৃত্তাকার স্কেল। বৃত্তাকার স্কেলটা জাস্ট এরকম ঘোরানো যায়। সো এই বৃত্তাকার স্কেলের মধ্যেও আমাদের দাগ কাটা থাকে, 0, এরপরে হচ্ছে 1 2 3 এরকম করতে করতে দাগ কাটা থাকে। এখন ইন জেনারেলি আমরা যে স্ক্রু গজগুলো ইউজ করি, সেগুলোর মধ্যে বৃত্তাকার স্কেলের মধ্যে টোটাল 100টা দাগ কাটা আছে। মানে এটা যদি 0 হয়, ধরো তুমি এটা হচ্ছে 10, এরকম করে এটা হবে 90। মানে হচ্ছে টোটাল যে দাগটা আছে, টোটাল বৃত্তাকার স্কেল পুরা বৃত্ত বরাবর টোটাল 100টা ভাগে ভাগ করা আছে। এখন তুমি জাস্ট একটু চিন্তা করো, এই বৃত্তাকার স্কেল যদি একবার ঘোরাও, এই বৃত্তাকার স্কেলের সাথে একটা স্ক্রু যুক্ত থাকে, তাহলে বৃত্তাকার স্কেলকে যদি একবার ঘোরাই, তাহলে ওই বৃত্তাকার স্কেল ওই স্ক্রুটার কারণে একটু সামনে আসবে না? তার মানে ওই স্ক্রুটার যতটুকু পিচ, বৃত্তাকার স্কেলটা ততটুকু সামনে আসবে। তাহলে পিচের সংজ্ঞাটা তুমি এরকম ভাবে দিতে পারো যে বৃত্তাকার স্কেলকে টোটাল একবার ঘোরালে সেটা মেইন স্কেল বরাবর যতটুকু সামনে আসে, সেটা হচ্ছে আমাদের পিচ। এখন এই পিচটা কখন তৈরি হয়? যখন তুমি টোটাল একবার ঘোরাবা। টোটাল একবার ঘোরাইতেছো মানে কি? কয় ঘর ঘোরাইতেছো? বৃত্তাকার স্কেলের 0 থেকে টোটাল 100টা ঘর আছে। তার মানে একবার কমপ্লিট রোটেশন করানো, দ্যাট মিনস 100টা ঘর ঘোরা। তাহলে 100টা ঘর ঘুরলে এইটা পিচের সমান সামনে আসে। ওকে, তাহলে আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি যে ইন জেনারেলি আমাদের যে মেইন স্কেলটা থাকে, সেই মেইন স্কেল এই যে পিচ্ছি পিচ্ছি দাগগুলো থাকে 1 মিলিমিটার করে। তাহলে আমরা বলতে পারি যে এই বৃত্তাকার স্কেল টোটাল একবার ঘোরাইলে সেটা 1 মিলিমিটার সামনে আসে, তাই তো? তার মানে হচ্ছে 1 মিলিমিটার, সেটা আমাদের হচ্ছে পিচ। এইবার আমরা বের করতে চাই লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কিভাবে বের করা যায়?
তুমি যদি এটাকে সংক্ষেপে এলসি দিয়ে প্রকাশ করে, তুমি যদি যে পিচ আছে কোন একটা স্ক্রু গজের, এই পিচটাকে টোটাল বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ আছে সেটা দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে লিস্ট কাউন্ট। তার মানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সংক্ষেপে এটাকে এভাবে লেখা হয়, উপরে পিচ আর এখানে লেখা হয় CSD, সার্কুলার স্কেল ডিভিশন, মানে বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ আছে। তাহলে আমরা লিস্ট কাউন্ট পেয়ে গেছি। এখন এই লিস্ট কাউন্ট জিনিসটা আসলে কি? লিস্ট কাউন্ট মানে হচ্ছে তুমি এই স্কেলটা দিয়ে মিনিমাম কতটুকু মাপতে পারবা। ধরো তোমার কাছে স্কুলে যে স্কেলটা নিয়ে যাও, সেই স্কেলের মধ্যে কি টোটাল 1 মিলিমিটার করে দাগ কাটা থাকে না? তার মানে ওই স্কেলটা দিয়ে তুমি জাস্ট সর্বনিম্ন 1 মিলিমিটারই মাপতে পারবা, এর থেকে কম কিছু হলে মাপতে পারবা না। আর এই স্ক্রু গজ ওর লিস্ট কাউন্টটা যখন আমি বের করব, লিস্ট কাউন্টটা দেখবা অনেক ছোট আসে। ধরো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি আমি দেখাই, তাহলে ধরে নেই এটা পিচ হচ্ছে 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলে ধরো ভাগ আছে 100টা, তাহলে কতটুকু আসলো পিচ? তাহলে লিস্ট কাউন্ট ইকুয়াল টু আসবে, উপরে পিচ হচ্ছে আমাদের 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলে ভাগ আমরা ধরে নিলাম 100টা আছে, তাহলে কতটুকু থাকতেছে 0.01 মিলিমিটার। তার মানে তুমি চিন্তা করো, স্ক্রু গজটা দিয়ে তুমি এতটুকু সর্বনিম্ন মাপতে পারবা, সেটা কি অনেক ছোট না? তার মানে স্ক্রু গজ ব্যবহার করা ভালো, তুমি খুব প্রিসাইজলি একটা জিনিসকে মাপতে পারতেছো, খুব মানে ভালো করে অ্যাকুরেটলি মান পাইতেছো, এই জন্য আমরা স্ক্রু গজ ইউজ করি। ওকে, সো যার লিস্ট কাউন্ট যত বেশি সেই যন্ত্র দিয়ে তত অ্যাকুরেটলি মাপা যায় না, যার লিস্ট কাউন্ট যত কম হবে সেটা দিয়ে তত সুন্দরভাবে মাপা যাবে। ওকে, এখন আমরা এই স্ক্রু গজটা দিয়ে মাপবো কিভাবে? আর মাপার জন্য আমাদের 3টা জিনিস লাগে। একটা হচ্ছে স্ক্রু গজ দিয়ে যখন আমরা কোনো কিছুর মাপতে চাই, তাহলে আমার লাগবে মেইন স্কেলের রিডিং, মেইন স্কেল রিডিং, এটাকে আমরা সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করি। মানে ধরো তুমি একটা বস্তুকে মাপতে চাও, স্ক্রু গজের মধ্যে এরকম 2টা দাঁত থাকে, তার মাঝখানে বস্তুটাকে রাখা লাগে, অ্যান্ড বস্তুটাকে রেখে এইভাবে স্ক্রু ঘুরাইতে হয়। ম্যাক্সিমাম মানুষজন প্র্যাকটিক্যাল এটা দেখে ফেলছে অলরেডি। সো মেইন স্কেলের রিডিংটা আমাদের আসে এম। আর এই যে বৃত্তাকার স্কেল আছে, এই বৃত্তাকার স্কেলের যে দাগটা মেইন স্কেলের সাথে মিলছে সেটাকে বলা হয় বৃত্তাকার স্কেল রিডিং, মানে সার্কুলার স্কেল রিডিং বা বৃত্তাকার স্কেলের পাঠ। সো সার্কুলার স্কেল রিডিংটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। ওকে, আর আমাদের আরেকটা জিনিস জানতে হয়, ওই স্ক্রু গজের লিস্ট কাউন্ট, লিস্ট কাউন্টকে আমরা এলসি দিয়ে প্রকাশ করি। এই 3টা যদি জানা থাকে তাহলে ওই স্ক্রু গজটা দিয়ে তুমি মাপতে পারবা। তাহলে স্ক্রু গজ দিয়ে মাপলে আমাদের রিডিংটা কত আসবে? রিডিংটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এল ইকুয়াল টু আসবে এম প্লাস সি ইন্টু এল সি। এই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে আমাদের লিস্ট কাউন্ট বের করা লাগে, আমাদের সার্কুলার স্কেলের রিডিংটা বের করা লাগবে, আর হচ্ছে আমাদের মেইন স্কেলের রিডিংটা বের করা লাগবে। এই 3টা জানা থাকলে আমরা এই স্ক্রু গজ দিয়ে মাপতে পারবো। ইন জেনারেলি স্ক্রু গজ দিয়ে ব্যাস মাপা হয়। কোন একটা তার যদি দেওয়া থাকে, ধরো তোমার কাছে এরকম একটা তার আছে, এই তারের ব্যাসটা মাপতে পারবা তুমি স্ক্রু গজ দিয়ে। এখন তারের ব্যাস যদি আমরা জেনে ফেলি, ধরো ব্যাসটা আমরা ডি দিয়ে প্রকাশ করি, তাহলে ব্যাসটা যদি জানা থাকে তাহলে ওইখান থেকে তুমি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবা, তারের হাইটটা বের করতে পারলে তুমি আয়তন বের করতে পারবা, এই সব কিছু হিসাব করা যাবে। ওকে, তাহলে ধরো আমাদের ফার্স্ট কোশ্চেনটাই যদি আমরা এখন সলভ করা ট্রাই করি, কি বলে দিছে? সো আমাদের প্রথম কোশ্চেনটা এটা ছিল। প্রথম কোশ্চেনে বলা হয়েছে, ঢাকা বোর্ড 24-এ আসছে এই কোশ্চেনটা, কোন একটা স্ক্রু গজের লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক মানে আমাদের লিস্ট কাউন্ট, তাহলে লিস্ট কাউন্ট কত দিয়ে দিছে? 0.01 মিলিমিটার। তারপরে কি বলে দিছে? ওইটার রৈখিক স্কেলের পাঠ আর বৃত্তাকার স্কেলের পাঠ যথাক্রমে 3 মিলিমিটার আর হচ্ছে 65 মিলিমিটার। তাহলে তুমি চিন্তা করো যে মেইন স্কেলের রিডিংটা এটা কত বলে দিছে আমাদের? 3 মিলিমিটার, আর সার্কুলার স্কেলের রিডিং বা বৃত্তাকার স্কেলের পাঠ সেটা আমাকে বলে দিছে 65 মিলিমিটার। তাহলে আমরা কি করতে পারি? আমাদের এবার বলছে যে তারের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্টে ব্যাস বের করা লাগবে। তাহলে ব্যাসটা কিভাবে বের করা যায়? ব্যাস বের করার জন্য ওই যে ওই একই ফর্মুলা, স্ক্রু গজের যেটা ফর্মুলা, সেটা হচ্ছে ব্যাস ডি ইকুয়াল টু কত আসবে? এম প্লাস সি ইন্টু এলসি।
তাহলে এম কত, এম হচ্ছে আমাদের 3 মিলিমিটার, প্লাস সি হচ্ছে আমাদের 65 আর এলসি হচ্ছে আমাদের 0.01। হিসাব নিকাশ করো তাহলে পাবা হচ্ছে 3.65 মিলিমিটার। আমরা কিন্তু ব্যাস পাইছি। ওকে, এবার তুমি চিন্তা করো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিভাবে বের করবা। তারের প্রস্থচ্ছেদ কি আসবে, এরকম একটা বৃত্তাকার কিছু আসবে। তাহলে ওই বৃত্তের তুমি কি জানো, ব্যাস জানো। তাহলে বৃত্তের ব্যাস জানলে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করা হয়। তাহলে ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু আসবে পাই আর স্কোয়ার। আর তো তুমি জানো না, তুমি ব্যাস জানো। তাহলে কি করব, ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাবো, তার স্কোয়ার, তার মানে আসবে 1/4 পাই ডি স্কোয়ার। তাহলে ভ্যালুটা কত আসে আমরা যদি একটু ক্যালকুলেটরে হিসাব করি, ভ্যালুটা আসে হচ্ছে 1/4 পাই ডি হচ্ছে আমাদের 3.65 তার স্কোয়ার, তাহলে আসে 10.46 মিলিমিটার কি হবে স্কোয়ার, ক্ষেত্রফল মিলিমিটার স্কোয়ার। ওকে, খুবই ইজি কোশ্চেন। এরপর ধরো আমরা আরেকটা কোশ্চেন যেটাই চলে গেছে আমাদের স্লাইড ক্যালিপার্সে। তাহলে চলো আমরা একটু স্লাইড ক্যালিপার্স একটু পড়ে আসি। স্লাইড ক্যালিপার্স ওই স্ক্রু গজের মতোই একটা ডিভাইস, ওইখানেও দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে মেইন স্কেল বা মূল স্কেল, প্রধান স্কেল, আরেকটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ওকে, এখানে কোনো সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেল থাকে না, এখানে ভার্নিয়ার স্কেল থাকে। হিসাবটা হয় এরকম যে মেইন স্কেলটা থাকে সেন্টিমিটার স্কেলে, ইন জেনারেলি সেন্টিমিটারই দেওয়া থাকে মেইন স্কেলটা। তাহলে এখানে ধরো 1, তার মানে এতটুকু ডিস্টেন্স তোমাকে বলে দিছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারকে আবার 10টা ভাগে ভাগ করছে, তাহলে পিচ্ছি পিচ্ছিগুলো আসতেছে আমাদের 1 মিলিমিটার করে। ওকে, এখন এটা হচ্ছে আমাদের মেইন স্কেল, আর আরেকটা থাকে ভার্নিয়ার স্কেল, মেইন স্কেলের উপরে থাকে। তাহলে আমরা যদি এবার একটা ভার্নিয়ার স্কেল আঁকি, ধরো ওই যে উপরেরটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের মধ্যেও 10টা ভাগ থাকে, কিন্তু মেইন স্কেলের 9টা ভাগের সমান হয় ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ। তাহলে হিসাবটা কি হইলো, এখানে টোটাল 10টা ভাগ আসবে। ওকে, তার মানে মেইন স্কেল এর যতটুকু অংশের মধ্যে মেইন স্কেলের 9টা ভাগ আছে, সেই ততটুকু অংশের মধ্যেই ভার্নিয়ার স্কেলের ভাগ আছে 10টা। তাহলে তুমি একটু চিন্তা করো কোনটা ছোট হবে, কোন ভাগটা ছোট হবে। একটা রুমের মধ্যে ধরো 10 জন আছে, আরেকটা রুমের মধ্যে 9 জন আছে, কারা বেশি ফাঁকা ফাঁকা থাকতে পারতেছে, যে রুমে 9 জন আছে। তার মানে মেইন স্কেলের ভাগগুলো একটু বড় থাকে আর ভার্নিয়ার স্কেলের ভাগগুলো একটু ছোট থাকে। তাহলে এই যে মেইন স্কেলের ধরো ভাগ এতটুকু, এটা হচ্ছে আমাদের 1 মিলিমিটার, এটা আমরা জানি। কিন্তু ভার্নিয়ার স্কেলের যেটা, সেটা হচ্ছে পিচ্ছি, 1-এর থেকে একটু কম। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটা অংশ, এই যে এতটুকু। এখন এই মেইন স্কেলের যতটুকু অংশ, মেইন স্কেলের ডিভিশন বা প্রধান স্কেলের ঘর, আর ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেলের ঘর, এদের যে পার্থক্য, এই পার্থক্যটাকেই বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। তাহলে একটা মেইন স্কেলের ডিভিশন থেকে একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশনকে আমি যদি বিয়োগ করি, তাহলে যে রেজাল্টটা পাবো সেটাকেই বলতেছি আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। ওকে, এখন ইন জেনারেলি আমরা এই ধরো এইটার মধ্যেই যেটা করছি সেটা হচ্ছে মেইন স্কেলের 9টা সমান ভার্নিয়ার স্কেলের 10টা নিছি। ওকে, তার মানে এখানে কি করছি, ধরো 9টা মেইন স্কেলের ঘর, মেইন স্কেলের ডিভিশন ইকুয়াল টু আমরা ধরে নিছি 10টা ভার্নিয়ার স্কেলের ডিভিশন। ওকে, তাহলে 10টা ভার্নিয়ার স্কেলের ডিভিশন ইকুয়াল টু 9টা মেইন স্কেলের ডিভিশন। তাহলে একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন কতটুকু আসবে, 9/10 মেইন স্কেলের ডিভিশন। জাস্ট ঐকিক নিয়ম করছি। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো তো এই ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত আসবে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু আসবে মেইন স্কেলের ডিভিশন একটা মাইনাস একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন। তাহলে মেইন স্কেলের এক ডিভিশন মানে হচ্ছে 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের এক ডিভিশন মানে কি 9/10 মেইন স্কেলের ডিভিশন। মেইন স্কেলের ডিভিশন কত করে
1 মিলিমিটার, একসাথে আমি বিয়োগ করে কমন নিয়ে ফেলছি, তাহলে ভ্যালুটা কত আসবে? 0.1 মিলিমিটার। ওকে, তার মানে এই যে আমরা ভার্নিয়ার স্কেলটা আঁকছি, এইটার ভার্নিয়ার কনস্ট্যান্ট আসবে আমাদের 0.1 মিলিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা বের করলাম। এইবার ভার্নিয়ার স্কেলটা দিয়ে আমরা মাপবো কিভাবে? তোমার কাছে একটা ভার্নিয়ার স্কেল দেওয়া থাকবে আর নিচে একটা মেইন স্কেল থাকবে। তুমি কি করবা? ফার্স্টে হচ্ছে তিনটা জিনিস এখানেও দরকার। একটা হচ্ছে মেইন স্কেলের রিডিং, যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে প্রধান স্কেলের স্কেল অথবা মেইন স্কেলের রিডিং। আরেকটা লাগবে আমাদের ভার্নিয়ার স্কেলের রিডিং, সেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। সেটাকে বাংলাতে বলা হয় ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার স্কেল রিডিং। ওকে, আর আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। ওকে, এই তিনটা জিনিস জানা থাকলে তুমি আবারও ভার্নিয়ার স্কেল দিয়ে তুমি মাপতে পারবা। তাহলে মাপার সূত্রটা কি? ভার্নিয়ার স্কেল দিয়ে যদি তুমি কোনো কিছু মাপতে চাও, তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে L ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, তাহলে এই এমটা হচ্ছে আমাদের মেইন স্কেলের পার্ট, ভিটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের পার্ট, আর ভিসি হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই সূত্র দিয়ে হিসাব করে তুমি ভার্নিয়ারটা দিয়ে যে কোনো কিছু মাপতে পারবা, সেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করছি। তুমি দৈর্ঘ্য মাপতে পারবা, উচ্চতা মাপতে পারবা, গভীরতা মাপতে পারবা। কোনো একটা ধরো সিলিন্ডার শেপের কোনো একটা বস্তু দিয়ে দিছে, ভার্নিয়ার স্কেল দিয়ে ওইটার বাইরের তুমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবা, বাইরের ব্যাস বের করতে পারবা, ভিতরের ব্যাস বের করতে পারবা। অনেক কিছু করা যায় ভার্নিয়ার স্কেল দিয়ে। অ্যান্ড চলো তাহলে আমরা একটু ম্যাথগুলা করে আসি। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা হচ্ছে ভার্নিয়ার স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে যে কোনো কিছু মাপতে পারবো। এখন তাহলে চলো আমরা একটা ম্যাথ করে আসি। সো ম্যাথটা হচ্ছে এরকম যে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনকের এক পৃষ্ঠের আয়তন মাপা হচ্ছে। তাহলে ঘনকের এক পৃষ্ঠের আয়তন মাপতে গেলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য জানা লাগবে। এখন ওই এক বাহুর দৈর্ঘ্যই আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে মাপছি। তাহলে ভার্নিয়ার স্কেল দিয়ে মাপার পর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে 6.48। আমরা পাইছি হচ্ছে 6.48, মানে এটা হচ্ছে আমরা মেপে পাইছি। সো মাপার টাইমে প্রধান স্কেলের পার্ট পাওয়া যায় 6.4 সেন্টিমিটার। তাহলে প্রধান স্কেলের পার্ট আমরা যদি লিখে রাখি এম ইকুয়াল টু 6.4 সেন্টিমিটার। ওকে, এরপরে কি বলছে? ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। তাহলে তুমি চিন্তা করো, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মানে 20টা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ডিভিশন ইকুয়াল টু আসবে 19টা মেইন স্কেলের ডিভিশন। ওকে, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু কত আসবে? ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে চাইলে তো আমার কি লাগবে? একটা মেইন স্কেলের ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন। কিন্তু আমি তো জানি 20টা ভার্নিয়ার স্কেলের ডিভিশন সমান 19টা মেইন স্কেলের ডিভিশন। তাহলে আমাকে বলো, এই উপরের লাইন থেকে আমি যদি একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন বের করি, সেটা কত আসবে? 19/20 ইন্টু মেইন স্কেলের ডিভিশন। ওকে, এখন এই মানটা এখানে বসাও। মানটা বসাইলে একটা মেইন স্কেলের ডিভিশন মাইনাস 19/20 ইন্টু মেইন স্কেলের ডিভিশন। তাহলে একটা না যদি আমি বিয়োগ করে লসাগু করে সব কিছু করে ফেলি, তাহলে আসবে 1/20 ইন্টু মেইন স্কেলের ডিভিশন। মেইন স্কেলের ডিভিশন কত? 1 মিলিমিটার করে। ওকে, তাহলে আমি কত পাবো? 0.05 মিলিমিটার। ওকে, 0.05 মিলিমিটার। এখন আমরা তো সবকিছু কিসে মাপতেছি? তুমি চিন্তা করো তো, তোমার কাছে কোশ্চেনেই দেওয়া ছিল মেইন স্কেলের পার্ট যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 6.4 সেন্টিমিটারে। তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা আছে এটাকেও একটু সেন্টিমিটারে বের করে ফেলি। তাহলে সেন্টিমিটারে বের করে ফেললে কি আসবে? 0.05 মিলিমিটার, তাহলে হবে 0.005 সেন্টিমিটার। ওকে, মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? সেন্টিমিটার পাবো। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে গেছি, মেইন স্কেলের রিডিং পেয়ে গেছি। আমার আর কি জানা লাগবে?
আমার আচ্ছা জানা লাগবে না, আমাকে বের করতেই বলছে সেই ভার্নিয়ার সমপাতন যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করছিলাম সেটাই আমাকে বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কি ফর্মুলা জানি? আমরা ফর্মুলা জানি হচ্ছে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, তাহলে এল এর মানটা দেখো দেওয়া আছে কোশ্চেনে বলছে আমরা মেপে পাইছি কত 6.48, তাহলে এটা আসছে 6.48 ইকুয়াল টু মেইন স্কেলের ডিভিশন, মেইন স্কেলের মানে রিডিংটা সেটা হচ্ছে 6.4 প্লাস ভি ইন্টু ভার্নিয়ার স্কেলের কনস্ট্যান্ট কতটুকু আসছে 0.005 সেন্টিমিটারে নিয়ে ফেলছি, আমরা সব কিছুই সেন্টিতে হিসাব করতেছি। তাহলে মিটার হিসাব করার পর তোমাকে ভি এর ভ্যালুটা বের করতে বলছে, অ্যান্ড ক্যালকুলেশন যদি আমরা একটু করি তাহলে ভি এর ভ্যালুটা 6.48 মাইনাস 6.4 ডিভাইডেড বাই 0.005, তাহলে ভ্যালুটা আসে 16। ওকে, এটাই আমাদের আনসার। এর পরের কোশ্চেনটা যদি আমরা একটু করতে চাই, এর পরের কোশ্চেন কি? এর পরের কোশ্চেন হচ্ছে এটারই, আচ্ছা এটার আবার ঘ নাম্বার আছে, তাহলে আমি যদি একটা পেজকে একটু বেশি নিয়ে নেই তাহলে ওই ম্যাথটা করে ফেলি। ওইখানে কি বলা হচ্ছিল যে ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপটা যথেষ্ট নির্ভরযোগ্য হয়েছে কিনা। এখন আমরা ঘনকের কি পাইছি, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এক বাহুর দৈর্ঘ্য পাওয়ার টাইমে আমার ত্রুটি কতটুকু আসছিল 4%, মানে আমি যেটা পাইছি সেটা কিন্তু অ্যাকুরেট না, এটা 96% অ্যাকুরেট, 4% ভুল আছে। তাহলে তুমি আমাকে জাস্ট বলো যে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য সেটা কতটুকু আসছে আমাদের, এক বাহুর দৈর্ঘ্যটা 6.48 সেন্টিমিটার, তাই তো ছিল? হ্যাঁ, 6.48 সেন্টিমিটার। এখন একটুখানি প্রবলেম আছে কোশ্চেনটায়, সেটা হচ্ছে এক পৃষ্ঠের আয়তন, আয়তন কোনো পৃষ্ঠের হয় না, কোশ্চেনটা হবে এক পৃষ্ঠের ক্ষেত্রফল। ওকে, আমরা পৃষ্ঠের তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করি, পৃষ্ঠতলের তো আয়তন হয় না। তারপরেও যদি বা বলা হয় বাংলাদেশের আয়তন 1,47,570, বাট আসলে এটা ক্ষেত্রফল হওয়ার কথা, মানে বাংলাদেশের এরিয়া কতটুকু, ইংলিশে বললে আবার ঠিক, সেটা এরিয়া বুঝায়। ওকে, এখন আমাদের এক বাহুর দৈর্ঘ্য বলে দিছে 6.48। এখন আমাদের এখানে ত্রুটি আছে না, এটা তো আমরা মেপে পাইছি, তাহলে ত্রুটি কতটুকু হতে পারে? ত্রুটি হতে পারে এইটার 4%। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কতটুকু আছে, এটা তো ভুল সহকারে লিখছি, অ্যান্ড আমরা যদি দেখাই যে ত্রুটি এটা হচ্ছে 4%, তাহলে আমাকে বলো যে পরিমাপকৃত মান মানে প্রকৃত মানটা কত আসবে। প্রকৃত মানটা এমন আসবে 6.48 থেকে আমি বেশিও মাপতে পারি কমও মাপতে পারি, তাহলে এখানে একটা প্লাস মাইনাস দেওয়া লাগবে 6.48 এর 4%। ওকে, তাহলে ভ্যালুটা কতটুকু আসে, আমরা প্লাস মাইনাস সহকারেই যদি ভ্যালুটাকে রেখে দিতে চাই তাহলে আমাদের ভ্যালুটা আসে, আমরা যদি বের করি 6.48 মাইনাস 6.48 এর 4%, তাহলে ভ্যালুটা আসে 6.2208। আর আরেকটা ভ্যালু আসে, মানে এখান থেকে তুমি আসলে দুইটা ভ্যালু পাবা, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে। যেটা প্লাস নিয়ে সেটাকে আমরা বলতেছি সর্বোচ্চ দৈর্ঘ্য, আর যেটা মাইনাস নিয়ে পাবো সেটাকে বলা হয় সর্বনিম্ন দৈর্ঘ্য। তাহলে সর্বোচ্চ দৈর্ঘ্যটা, আমরা সর্বনিম্ন দৈর্ঘ্যটা বের করছি অলরেডি, সেটা হচ্ছে 6.2208, আর সর্বোচ্চটা যদি বের করতে চাই তাহলে আসে 6.7392, 6.7392 এত সেন্টিমিটার। ওকে, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটাও হইতে পারে এইটাও হইতে পারে, বাট আমি মাপছি ওইটা। ওকে, এখন তুমি আমাকে বলো আমি যখন ওইটা মাপছি ওইটা দিয়ে আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, ক্ষেত্রফল যেহেতু বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার টাইমে আমি ভুল করছি, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার টাইমেও ভুল করছি, তাহলে সেই ক্ষেত্রফলটা কতটুকু আসবে? ক্ষেত্রফলটা যদি আমরা একটু বের করতে চাই 6.48 স্কয়ার, তাহলে মানটা আসে 41.9904, 41.9904 এত সেন্টিমিটার স্কয়ার। ওকে,
তার মানে এই ক্ষেত্রফলের মধ্যেও ভুল আছে। যখন আমি সর্বোচ্চ দৈর্ঘ্যটা বের করছি তখন যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলটা কি হবে? সর্বোচ্চ ক্ষেত্রফল। তাহলে সর্বোচ্চ ক্ষেত্রফলটুকু কত আসে? 6.7392 তার স্কয়ার, তাহলে 45.4168। ওকে, 45.4168। এরপর আমরা যদি সর্বনিম্ন দৈর্ঘ্য নেই তাহলে যে ক্ষেত্রফলটা পাবো সেটা কি পাবো? সর্বনিম্ন ক্ষেত্রফল। তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফলটুকু কত আসে? 6.2208 তার স্কয়ার, তাহলে পাবো হচ্ছে 38.6983 38.6983 সেন্টিমিটার স্কয়ার। ওকে, 38.6983 সেন্টিমিটার স্কয়ার। এখন এই ক্ষেত্রফল এটার মধ্যে ভুল ছিল, সঠিক এটাও হইতে পারে, সঠিক এটাও হইতে পারে। ওকে, তাহলে তুমি চিন্তা করো তো, এই মানটা থেকে এই মানটা তুমি যদি বিয়োগ করে দাও তাহলে এই দুইটার মাঝখানে ত্রুটিটুকু পেয়ে যাবা, তাই তো? তাহলে আমরা যদি ত্রুটি বের করি প্রথম কেসের জন্য, তাহলে ত্রুটি কতটুকু আসবে? ত্রুটি বের করার টাইমে আমরা 45.4168 থেকে 41.9904 কি বিয়োগ করব, তাহলে ভ্যালুটা কত আসে? ভ্যালুটা আসে 41.9904 মাইনাস 45.4168, ভ্যালুটা আসে 3.4264। ওকে, আর দ্বিতীয় কেসের জন্য আমরা যদি আরেকবার ত্রুটি বের করি তাহলে ত্রুটিটা কতটুকু আসে? সেটা হচ্ছে 41.9904 মাইনাস 38.6983, ভ্যালুটা আসে 3.29। আচ্ছা, আমরা যদি একদম লিখি পুরোটা তাহলে 41.9904 মাইনাস 38.6983 ইকুয়াল টু আসে হচ্ছে 3.2921। ওকে, 3.2921। এখন এই দুইটা ত্রুটির মধ্যে কোনটা আমরা নিব? যেটা বড় সেইটাই ত্রুটি হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে আমরা এই চূড়ান্ত ত্রুটি হিসাবে বড়টাকে নিব। তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমাদের এইটা উপরেরটা। তাহলে আমাকে বলো আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করব? চূড়ান্ত ত্রুটিকে আপেক্ষিক ত্রুটি যদি বের করতে চাই ইকুয়াল টু আসবে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। তাহলে চূড়ান্ত ত্রুটি আসছে আমাদের 3.4264, আর পরিমাপকৃত মান যেটা আছে সেই পরিমাপকৃত মানটা কত? আমরা কত মাপছিলাম? 41.9904। ওকে, তাহলে আমরা যদি হিসাবটা করি 3.4264 ডিভাইডেড বাই 41.9904 মানটা আসে আমাদের 0.081। এখন আমরা এই জিনিসটাকে আমরা যদি একটা কাজ করি, একটা না এটাকে পার্সেন্টেজে হিসাব করে ফেলি, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখে দিতে পারো, তাহলে পার্সেন্টেজ করলে আসবে 8.15%। ওকে, তার মানে ওই যে ফার্স্টে আমরা যে এটা নিছিলাম এখানে ত্রুটি ছিল আমাদের 4%। ওকে, একটা ঘনকের ক্ষেত্রফল যখন আমরা বের করছি ব্যাসার্ধ বের করার টাইমে মানে দৈর্ঘ্য বের করার টাইমে আমরা হচ্ছে 4% ভুল করছিলাম, যখন এটা ক্ষেত্রফলে চলে আসছে তখন কিন্তু ডাবল হয়ে গেছে, প্রায় 8% ত্রুটি চলে আসছে। ওকে, সো মাঝে মধ্যে আমরা কিছু শর্টকাট অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে দেখো ক্ষেত্রফল বের করার টাইমে আমরা ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি? ধরো সামথিং এক বাহুর তার স্কয়ার। ওকে, এখন বাহুর মধ্যে ত্রুটি যা হবে ক্ষেত্রফলের মধ্যে ত্রুটি হয় তার ডাবল, বিকজ এই যে উপরে একটা স্কয়ার আছে, মোটামুটি এটাকে শর্টকাট হিসাবে নিতে পারো। ধরো আমি যদি আয়তন বের করি তাহলে আয়তন ইকুয়াল টু কত আসবে? এ কিউ। ধরো বাহুর দৈর্ঘ্য মাপার টাইমে আমি 2% ভুল করছি, 2% ভুল করছি,
তাহলে আয়তন মাপার টাইমে আমি কত পার্সেন্ট ভুল করবো? দেখো এর পাওয়ার কত আছে 3, তাহলে 3 দ্বারা জাস্ট গুণ করে দাও, মোটামুটি দেখবা অ্যারাউন্ড 6%-এর মতো তোমার আনসার আসবে। ওকে, সো এটা আমরা এমসিকিউতে অনেকবার ইউজ করি, এটা জাস্ট একটা ট্রিক হিসাবে মনে রাখতে পারো। এই পার্টটা, এটা তোমাদের ম্যাথের অংশ না, এটা জাস্ট আমি দেখাইলাম। ওকে, এরপর আমরা যদি আরেকটা ম্যাথ করি, সেই ম্যাথটা হচ্ছে এটা। একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। ওকে, মানে হচ্ছে একটা মেইন স্কেলের ডিভিশন 1 মেইন স্কেলের ডিভিশন ইকুয়াল টু 1 মিলিমিটার দেওয়া আছে। এরপর বলে দিছে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে দিছে। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু কত? 0.005 সেন্টিমিটার। ওকে, 0.005 সেন্টিমিটার। এরপরে বলছে যে স্লাইড ক্যালিপার্সটার ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। আচ্ছা, তুমি চিন্তা করো তো যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কথাটার মানে হচ্ছে একটা মেইন স্কেলের ডিভিশন থেকে আমরা যদি একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশনকে বিয়োগ করি, সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। সেটার ভ্যালু কত দিয়ে দিছে? 0.005 সেন্টিমিটার। আবার মেইন স্কেলের রিডিংটা কিন্তু মিলিমিটারে দেওয়া আছে। তাহলে একটা কাজ করি, যে কোনো একটাকে মিলি বা সেম এককে নিয়ে আসি। তাহলে একটা কাজ করি, এটাকে আমরা যদি সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিতে চাই, তাহলে 0.05 আমরা লিখতে পারি মিলিমিটার, তারপরে মিলিমিটারেই হিসাব করি সব কিছু। তাহলে এটাকে আমরা 0.05 মিলিমিটার লিখতে পারি, 0.5 মিলিমিটার। মেইন স্কেলের রিডিং কতটুকু দেওয়া আছে? 1 মিলিমিটার। তাহলে এটা বসাও 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা আমরা জানি না। এখন তুমি একটা কাজ করো, এখান থেকে ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা বের করে ফেলো। অ্যান্ড ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা তুমি যদি বের করে ফেলো, তাহলে ভ্যালুটা কত আসে? ভ্যালুটা আসে হচ্ছে 1 মাইনাস 0.05, তাহলে আসে 19/20, এরকম 19/20। ওকে, এরপর তুমি যদি একটা জাস্ট অনুপাত নাও, ধরো অনুপাতটা আমি এটা করলাম যে একটা মেইন স্কেলের ডিভিশন আর একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন, এদেরকে আমি জাস্ট একটু অনুপাত করি। তাহলে মেইন স্কেলের ডিভিশন কতটুকু? 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ডিভিশন কতটুকু? 19/20 মিলিমিটার। তাহলে ভগ্নাংশটুকু উল্টায় দাও, তাহলে উপরে 20 চলে যাবে, নিচে থাকবে 19। ওকে, এবার আড়াআড়ি গুণ করো। তাহলে 19 ইন্টু মেইন স্কেলের ডিভিশন ইকুয়াল টু 20 ইন্টু ভার্নিয়ার স্কেলের ডিভিশন। ওকে, তার মানে এখান থেকে কি বোঝা যেতেছে? যতটুকু জায়গার মধ্যে মেইন স্কেলের 19টা ঘর আছে, ততটুকু জায়গার মধ্যে ভার্নিয়ার স্কেলে কয়টা দাগ আছে? 20টা। ওকে, এইটুকুই তোমার কাছে চাওয়া হয়েছিল এই গ নাম্বার কোশ্চেনে। তাহলে আমরা এই কোশ্চেনে আসি। এই কোশ্চেনে আবার বলছে যে একটা স্লাইড ক্যালিপার্সের ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার করে। ওকে, ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। তার মানে একটা মেইন স্কেলের ডিভিশন হচ্ছে আমাদের 1 মিলিমিটার। প্রধান স্কেলের 19 ঘর মেইন স্কেলের প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। ওকে, তার মানে হচ্ছে 19টা মেইন স্কেলের ডিভিশন সমান হবে 20টা ভার্নিয়ার স্কেলের ডিভিশন। একটু আগের ম্যাথের মধ্যে এটা করছো। ওকে, 19/20 ছিল। সেখানে মনে আছে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত ছিল? ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বের করা হয়? একটা মেইন স্কেলের ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন বিয়োগ করে দিলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট পাই। মেইন স্কেলের ডিভিশন হচ্ছে আমাদের 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের ডিভিশন আমরা কিভাবে বের করব? দেখো, একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন বের করতে চাইলে 20টাকে ওই পাশে পাঠাও, তাহলে কত আসবে? 19/20। তাহলে 19/20 ইন্টু একটানা যদি বিয়োগ করে দেই মেইন স্কেলের ডিভিশন, একটু আগে টাইপের ম্যাথ করাইছি একটু আগে, সো এটা আসে কত? 1/20 মেইন স্কেলের ডিভিশন। মেইন স্কেলের ডিভিশন মানে মিলিমিটার, তার মানে 0.05 মিলিমিটার। ওকে, তো 0.05 মিলিমিটার। এখন কি দেওয়া আছে? এই স্কেলটা দিয়ে তুমি একটা বস্তু দৈর্ঘ্য পরিমাপ করছো, পরিমাপ করে কতটুকু পাওয়া গেছে? পরিমাপ করে পাওয়া গেছে 1.875 এত সেন্টিমিটার। তার মানে পরিমাপকৃত মানটা কত? L ইকুয়াল টু 1.875 সেন্টিমিটার। সেন্টিমিটারকে একটা কাজ করো, মিলিমিটারে কনভার্ট করে ফেলো, তাহলে কত আসবে? 18.75 মিলিমিটার। ওকে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাইতে হইলে আমরা কি করি? 10 দিয়ে গুণ করি। মিলি থেকে সেন্টিতে যাইতে হইলে 10 দিয়ে ভাগ করতে হয়।
এরপর আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা আমরা অলরেডি বের করে ফেলছি সেটা হচ্ছে 0.05 মিলিমিটার। আর আমাকে বের করতে বলছে ভার্নিয়ার সমপাতন, এটার মান আমি জানি না। আর মেইন স্কেলের রিডিংটাও কিন্তু তোমার কাছে দেওয়া আছে কোশ্চেনে, সেটা হচ্ছে এই যে মূল স্কেলের পার্ট হচ্ছে 18 মিলিমিটার, তাই তো? তাহলে 18 মিলিমিটার। একটু খেয়াল রাখো সবগুলা একক যাতে সেম ইউনিটেই থাকে, মানে সবগুলার একক যাতে সেম ইউনিটে থাকে, কোনোটা সেন্টিমিটার কোনোটা মিলিমিটার করলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলা ছিল এরকম যে L ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এল প্লাস ভি ইন্টু ভিসি যদি হয়, এল এর মান আমাকে দেওয়া আছে 18.75, এম এর মান হচ্ছে 18 প্লাস ভি এর মান 0.05 আর ভিসি এর মান 0.05 আর ভি এর মানটাই আমাকে বের করতে বলছে। তাহলে ভি এর মান এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো ভি এর মান আসবে 15। ওকে, তার মানে ভার্নিয়ার স্কেলের 15 দাগের সাথে প্রধান স্কেলের কোনো একটা দাগ একদম পারফেক্টলি মিলে গেছে। ওকে, ওটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের রিডিং, এটা আমাকে বের করতে বলছিল। 2 নম্বর ঘ নাম্বার কোশ্চেনটা কেউ কি মুখে মুখে করতে পারবা? কি বলছে? পরিমাপে ত্রুটি পাওয়া গেছে কত পার্সেন্ট? 5%। কি পরিমাপ করছি? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা বর্গাকার একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করছি। ওকে, তাহলে বর্গাকার একটা বস্তুর দৈর্ঘ্য যদি পরিমাপ করি 5%-এর মতো এরর আসে, তার ক্ষেত্রফল নির্ণয় কত পার্সেন্ট এরর আসবে? একটু আগে যে ম্যাথটা করাইছি ওইরকম বড় প্রসেসে করাটাই বেটার সৃজনশীলের জন্য, বাট সেম কোশ্চেনটা আমাদের এমসিকিউতেও থাকতে পারে। তখন কি করবা? তখন হচ্ছে এই যে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি যে 5% আছে, এটাকে 2 দ্বারা গুণ করলেই তুমি ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি পেয়ে যাবা। সেটা অ্যারাউন্ড 10%-এর মতোই আসবে, 10-এর থেকে একটু কম বেশি আসতে পারে, বাট আমরা ইন জেনারেলি ধরে নেই 10%। ওকে, তাহলে আমরা যদি শর্ট প্রসেসটা একটু দেখাই, এ ইকুয়াল টু কত থাকে? এ ইকুয়াল টু এ স্কোয়ার, মানে এ মানে হচ্ছে ক্ষেত্রফল, এই ছোট এ মানে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমাকে জাস্ট বলো যে ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মধ্যে আমাদের 5% ত্রুটি আসছে, তাহলে ক্ষেত্রফলে কত পার্সেন্ট আসবে? যে এর পাওয়ার 2 আছে না, তাহলে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে আমাদের কাজ শেষ। ওকে, তাহলে ক্ষেত্রফলের মধ্যে অ্যারাউন্ড হচ্ছে তোমার 10%-এর মতো এরর আসবে। এরপর কি বলে দিছে? একটা বস্তুকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল সেটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট, আবারও সেই মেইন স্কেলের রিডিং দেওয়া আছে, সেটা হচ্ছে 12.6 সেন্টিমিটার। ওকে, 12.6 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপাতন ভি দেওয়া আছে 4, তারপরে বলছে স্কেলে ভার্নিয়ারের ধ্রুবক সবই দেওয়া আছে, ভিসিও দেওয়া আছে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? 0.01 সেন্টিমিটার। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে ঘনক আকৃতির ঘনবস্তুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দৈর্ঘ্য কিভাবে বের করা যায়? দৈর্ঘ্য তো আমি স্লাইড ক্যালিপার্স দিয়ে বের করছি, তাহলে স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য বের করতে চাইলে এল ইকুয়াল টু কত আসবে? এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এম কত? এম 12.6 প্লাস ভি দেওয়া আছে 4 ইন্টু 0.01। খেয়াল রাখবা সবগুলার ইউনিট সেম আছে কিনা। ওকে, হিসাব নিকাশ করলে কত আসবে? 12.64। ওকে, এটার জন্য ক্যালকুলেটর না করলেও হইতো। এত কি আসবে? সেন্টিমিটার। এরপরের কোশ্চেন, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা গোলকের ব্যাস আর একটা ঘনকের দৈর্ঘ্য মাপা হয়েছে। ঘনকের দৈর্ঘ্য হচ্ছে একটা গোলকের ব্যাস ও একটি ঘনকের দৈর্ঘ্য এতটুকু মাপা হলো। ওকে, 20.5 এটা হচ্ছে ঘনকের দৈর্ঘ্য, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। পরিমাপে এত পার্সেন্ট ত্রুটি হলো, এতটুকু ত্রুটি হলো। স্লাইড ক্যালিপার্সের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে। তোমাকে বলছে স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের পার্ট কত। আচ্ছা, আমরা কতটুকু মাপছি? এল ইকুয়াল টু 20.5 কিসে দেওয়া আছে? মিলিমিটারে দেওয়া আছে। ওকে, এরপর ভার্নিয়ারের সমপাতন ভি দেওয়া আছে, ভি কত? 10। আরেকটা জিনিস দেওয়া আছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, আসলে কিন্তু দেওয়া আছে, দেখো একটু ভালো করে কোশ্চেনে। স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। ওকে, সব বোর্ডের কোশ্চেনেই খালি একটার 20 ভাগ একটার 19 ভাগের সমান। সো করতে করতে আর কি দিন শেষে তোমার মুখস্থই হয়ে যাবে। অ্যান্ড ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু আসবে 0.05 কত মিলিমিটার। ওকে, কিভাবে বের করছি একটু আগেই করাইছি, 0.05
0.05 মিলিমিটার। তাহলে আমাকে বলো যে মেইন স্কেলের রিডিং এল ইকুয়াল টু কত আসবে, এম প্লাস ভি ইন্টু ভিসি। সবার মান যদি বসাই, এল এর মান আসছে 20.5 ইকুয়াল টু এম এর মানটাই আমাকে বের করতে বলছে, ভি এর মানটা দেওয়া আছে 10, ওকে 10, আর হচ্ছে ভিসির মান দেওয়া আছে 0.05, ওকে। তাহলে আমাদের যদি এম এর মানটা বের করি, এম এর মান কত আসে, এম এর মান আসবে হচ্ছে 20.5 মাইনাস 10 ইন্টু 0.05, তাহলে আসে আমাদের এম এর মান 20 মিলিমিটার, ওকে। এম এর মান আসবে আমাদের 20 মিলিমিটার। সো আমাদের সৃজনশীল শেষ। দেখো সবগুলা কোশ্চেনই কিন্তু সেম প্যাটার্নের ছিল, হয়তোবা কোন একটার বাহুর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, ক্ষেত্রফলের ত্রুটি বের করতে বলছে, বাহুর ত্রুটি দেওয়া আছে, ক্ষেত্রফলের ত্রুটি বের করতে বলছে। 2 নাম্বার টাইপ কি ছিল, 2 নাম্বার টাইপের মধ্যে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা লাগতো, তারপর ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র দিয়ে ওই যে এম ভি ভিসি তিনটার মধ্যে যে কোনো একটা বের করতে দেওয়া হতো। আর আরেকটা ছিল কি স্ক্রু গজের মধ্যে পিচ টিচ দেওয়া থাকতো, দেন স্ক্রু গজের মাধ্যমে কিভাবে মাপা হয়। দেখো সেম টাইপের ম্যাথগুলাই কিন্তু বারবার রিপিট হয়েছে, সো আশা করবো তোমরা ওই সৃজনশীলগুলো ভালো মতো করবা বাসায়। এরপরে আসি অনুধাবনমূলক কোশ্চেনে। অনুধাবনমূলক কোশ্চেনগুলো খুবই সহজ। 1 নাম্বার কোশ্চেনটাই বলছে তারের ব্যাস পরিমাপে স্লাইড ক্যালিপার্সের থেকে স্ক্রু গজ কেন বেটার। তুমি একটু চিন্তা করো তো, একটু যে এতক্ষণ যে ম্যাথগুলা করলা, স্ক্রু গজের লিস্ট কাউন্ট বের করছো, স্লাইড ক্যালিপার্সেরও লিস্ট কাউন্ট বের করছো, কাল লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন ছোট বলো তো? স্ক্রু গজেরটা কিন্তু ছোট ছিল, স্ক্রু গজেরটা অনেক ছোট ছিল, 0.005 0.001 এত মিলিমিটার করে আসতো, আর স্লাইড ক্যালিপার্সেরটা কত আসতো 0.01, ওকে। লিস্ট কাউন্ট যার ছোট হবে, লঘিষ্ঠ গণন যার ছোট, সেটা দিয়ে তত অ্যাকুরেট মাপ নেওয়া যায়। তাহলে এই জন্য আমরা স্ক্রু গজটা বেশি ব্যবহার করি স্লাইড ক্যালিপার্সের থেকে। স্ক্রু গজ ইন জেনারেলি ব্যবহার করা হয় চিকন কারেন্টের যে তারগুলো আছে, সেই তারের দৈর্ঘ্য বা ব্যাসার্ধ মাপার জন্য, ব্যাস মাপার জন্য, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মাপার জন্য। আমরা যখন খুবই সূক্ষ্ম কাজ করা লাগে তখন আমরা এই স্ক্রু গজ ইউজ করি, ওকে। 2 নাম্বার কথা, বলের মাত্রা এম এল টি ইনভার্স টি বলতে কি বোঝায়। এখন তুমি একটু চিন্তা করো তো, যে বল মানে আমাদের মৌলিক রাশি আছে 7টার বাইরে আর কোনো মৌলিক রাশি নাই। এখন বল যখন আমরা চিন্তা করি, ফোর্সকে ডিফাইন করার জন্য এই মৌলিক রাশির মধ্যে 3 জনের হেল্প নেওয়া লাগে আমার। একটা হচ্ছে ভর, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে টাইম, ওকে। 3টা মৌলিক রাশি নেওয়া লাগে এবং তাদের ইন্ডিভিজুয়াল পাওয়ার নিতে হয়। এম এর পাওয়ার 1, এল এর পাওয়ার 1, টি এর পাওয়ার কিন্তু -2, ওকে। তাহলে মাত্রা দিয়ে আমরা বুঝতেছি কোনো একটা যৌগিক রাশি বা কোনো একটা লব্ধ রাশি কয়টা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সেটা বুঝতে পারতেছি, আর সেই মৌলিক রাশিগুলোর সূচক কতটুকু সেটাও বুঝতে পারতেছি, ওকে। এটাই তুমি একটু সুন্দর করে বুঝায় লিখবা। এরপরে কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণের যথার্থতা যাচাই করো। আচ্ছা, সমীকরণের তোমরা এটা কি জানো যে সবাই, কোন একটা ইকুয়েশন ধরো আমি যদি যোগ করি দুইটা জিনিসকে, 1 কেজি ধরো ভর আর 1 মিটার সরণ, তুমি কি যোগ করতে পারবা? পসিবল না তো। কখন যোগ করতে পারবা? যখন এইটাও ভর হবে তখন, ওকে। তাহলে যোগের ক্ষেত্রে আমরা সেম জিনিসগুলোকে যোগ করি। তাহলে আমাকে জাস্ট এইটুকু বলো যে এইখানে এস ইকুয়াল টু ইউটি আর হাফ এটি স্কোয়ারকে যোগ করা হয়েছে না? তাহলে ইউটি দ্বারা যা বুঝাইতেছে হাফ এটি স্কোয়ার দিয়েও তাই বুঝাইতেছে, ওকে। আবার তুমি চিন্তা করো 1 কেজি ভর আর 1 কেজি ভর, দুইটা মিলেও তো ভরই পাবা নাকি, 2 কেজি ভর পাবা। তাহলে ভর যোগ করলে ভরই পাওয়া যায়, তার মানে সমানের এই পাশে আর ওই পাশের ইউনিটটা কি থাকবে? সেম থাকবে, ডাইমেনশনটাও সেম থাকবে। তাহলে সমানের এই পাশে কি আছে? সরণ মানে কি? জাস্ট একটা দৈর্ঘ্য উইথ আ স্পেসিফিক ডাইরেকশন, একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দৈর্ঘ্য। তাহলে সরণের মাত্রা কতটুকু আসবে? সরণের মাত্রা আসবে আমাদের হচ্ছে এল, থার্ড ব্র্যাকেট দিয়ে মাত্রাকে প্রকাশ করতে হয়। ইউটি মানে কি? ইউ মানে হচ্ছে আদি বেগ আর টি মানে হচ্ছে টাইম। তাহলে আদি বেগের মাত্রা তো তোমরা সবাই জানো তাই না, এল টি ইনভার্স 1, এই হচ্ছে ইউ এর মাত্রা। আর টি এর মাত্রা কতটুকু? টি এর মাত্রা টাইম না, জাস্ট এদেরকে গুণ করো তো। তুমি সরণের মাত্রা পাইছো এইটা, তুমি ইউটি ওর যে মাত্রা পাবা সেটাও কি হিসাব করলে কি আসবে? এটাই আসবে না, এল। টি ইনভার্স আর টি তো কাটাকাটি করে 1, ওকে। আর লাস্টে হাফ এটি স্কোয়ার, এইটার মাত্রা তুমি যদি বের করতে চাও,
হাফ মানে কি জাস্ট একটা সংখ্যা, সংখ্যার তো আর কোনো মাত্রা নাই। তাহলে থাকলো কি এ, এ মানে হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা কতটুকু এল টি ইনভার্স 2, একদম বেসিক মাত্রা এটা। ওকে, এল টি ইনভার্স 2 এর সাথে টি স্কোয়ারকে গুণ করছো না, টি স্কোয়ারের মাত্রা কত টি, টি এর স্কোয়ার, তার মানে এর সাথে আরো একটা টি এর স্কোয়ার গুণ করতে হবে। তাহলে আবারও গুণ করে দেখো, টি এর উপর +2 -2 এরা দুজন মিলে হবে 1, দিন শেষে কিন্তু সেই এলই থাকবে, তাই না? তার মানে যদি এমন হয় কোন একটা সমীকরণের সমানের এই পাশের মাত্রা আর সমানের ওই পাশের মাত্রা মিলে গেছে, তার মানে ইকুয়েশনটা কারেক্ট। যদি এমন হয় যে এই পাশের মাত্রা আর ওই পাশের মাত্রা মিলে নাই, তার মানে ইকুয়েশন ঠিক নাই, ইকুয়েশনে ভুল আছে। ওকে, তার মানে এটা ইকুয়েশনটা যথার্থ, যেহেতু সমানের এই পাশের সবার মাত্রা আর সমানের ওই পাশের সবার মাত্রাগুলো সব সেম। এরপরে কি বলছে, মিটার স্কেলের সাহায্যে কোন একটা বস্তুর দৈর্ঘ্য সঠিক পরিমাপ করা যায় কিনা। তুমি চিন্তা করো তো, মিটার স্কেলের মধ্যে যে ছোট ছোট দাগগুলো থাকে, সেই ছোট ছোট দাগগুলো কত করে থাকে, 1 মিলিমিটার করে না? তাহলে এই যে এতটুকু কত, 1 মিলিমিটার। এখন এই 1 মিলিমিটার, ধরো তুমি একটা স্কেল দিয়ে একটা বস্তুকে মাপতে চাইতেছো দৈর্ঘ্য, সেটা হচ্ছে এই দাগটাকে পার হয়ে গেছে, বাট ওই দাগের মাঝামাঝি আছে কোন একটা বস্তু, ধরো এরকম আছে, এরকম একটা বস্তু আছে। তাহলে কি তুমি যদি 1 মিলিমিটার হইতো তাহলে মাপতে পারতা, 2 মিলিমিটার হইলেও মাপতে পারতা, 1 আর 2 এর মাঝখানে থাকলে কিভাবে মাপবা, তাই না? তার মানে আমাদের মেইন স্কেল বা মিটার স্কেল যেটা আমরা বাসা বাড়িতে ইউজ করি, সেটা দিয়ে অ্যাকুরেট মাপা যায় না। এই জন্যই আমার ব্যবহার করা লাগে স্লাইড ক্যালিপার্স আর হচ্ছে স্ক্রু গজ। স্লাইড ক্যালিপার্সের থেকেও আরো সূক্ষ্ম মাপতে গেলে লাগবে হচ্ছে স্ক্রু গজ। এরপরে কি বলছে, কোন রাশির মাত্রা জানার প্রয়োজন কেন? কোন একটা রাশি মৌলিক নাকি যৌগিক, কোন একটা রাশির মধ্যে যদি সেটা যৌগিক রাশি হয়, সেটা কয়টা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, বা ওই মৌলিক রাশিগুলোর মাত্রা কতটুকু, বা মানে সূচক কতটুকু পাওয়ার, সেটা জানার জন্যই আমাদের এই মাত্রাটা দরকার হয়। মাত্রা থেকেই আমরা বুঝতে পারি, যেমন ধরো তুমি যে ত্বরণের মধ্যে কি কি আছে, ত্বরণের মধ্যে আছে এল আর টি, দৈর্ঘ্যের একটা মাত্রা আছে, টাইমের একটা মাত্রা আছে, এবং তার টাইমেরটার উপর আবার -2 আছে পাওয়ার। ওকে, এই সকল কিছু জানার জন্য আমরা আসলে মাত্রা ইউজ করি। এরপরে কি বলছে, ভার্নিয়ার ধ্রুবক 0.2 মিলিমিটার বলতে কি বোঝায়, তুমি বলো কি বোঝায়? একটা মেইন স্কেলের রিডিং বা একটা মেইন স্কেলের ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশন। মেইন স্কেলের ডিভিশনটা বড় হয়, ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা ছোট হয়। তাহলে মেইন স্কেলের একটা ঘর মাইনাস যদি ভার্নিয়ার স্কেলের একটা ঘর করো, যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটাই হচ্ছে আমার 0.2 মিলিমিটার। এটা সুন্দর করে তুমি পরীক্ষার হলে লিখবা। ওকে, এরপরে আসি জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন আমাদের ইন জেনারেলি বই থেকে পড়তে হয়। দেখো একই জিনিস বারবার বোর্ডে আসছে, সো একটু পড়াশোনা করে যাও, বলা তো যায় না। ধরো অন্য একটা চ্যাপ্টার থেকে সৃজনশীল দিয়ে দিছে, বাট জ্ঞান আর অনুধাবন দিয়ে দিছে তোমার 1 নম্বর চ্যাপ্টার থেকে, তখন তো একটু বিপদে পড়ে যাবা। ওকে, সো মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি শুধুমাত্র একটা রাশি সমন্বয়ে গঠিত, অন্য কোনো রাশির দরকার নাই, যে সকল রাশি একা একাই স্বাধীন, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। এরকম মৌলিক রাশি আছে 7টা রাশির মাত্রা, একক, এগুলো পড়ে যায় ভালো করে। ওকে, 2 নম্বরে হচ্ছে রাশি কাকে বলে? এই ওয়ার্ল্ডে যা কিছু মাপতে পারো তাদেরকেই বলা হয় রাশি। তুমি কি কি মাপতে পারো, তুমি চিন্তা করো, দৈর্ঘ্য মাপতে পারো, প্রস্থ মাপতে পারো, উচ্চতা মাপতে পারো, ভর মাপতে পারো, বল মাপতে পারো, এরা সবাই হচ্ছে রাশি। স্ক্রু গজের পিচ কাকে বলে? ওই যে ফার্স্টে বলছিলাম যে একটা স্ক্রুকে টোটাল একবার ঘুরাইছি, একবার ঘুরাইলে স্ক্রুটা যতটুকু সামনে গেছে তাকে বলা হয় ওই স্ক্রু গজের পিচ। ওকে, স্ক্রু গজের ন্যূনাঙ্ক মানে হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। কোন একটা স্ক্রু গজ, ওইটা দিয়ে সর্বনিম্ন কতটুকু মাপা যায় সেটাই হচ্ছে আমাদের ন্যূনাঙ্ক বা লিস্ট কাউন্ট। ওকে, ধরো লিস্ট কাউন্ট কোন একটা স্ক্রু গজের আছে এরকম 0.001 মিলিমিটার, এটা দ্বারা বুঝাইতেছে ওই স্ক্রু গজটা দিয়ে সর্বনিম্ন এতটুকু মাপতে পারবা, এর থেকে ছোট কিছু আর মাপা পসিবল না। ওকে, এটাই আমরা বুঝাইতেছি এই ন্যূনাঙ্ক দিয়ে। ভার্নিয়ার ধ্রুবক, ওকে, সেই একই জিনিস, ভার্নিয়ার কনস্ট্যান্ট, মেইন স্কেলের 1 ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, এটুকুকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ওকে, এবার আসি মাত্রা কি। মাত্রা মানে হচ্ছে জাস্ট চিন্তা করতে পারো ডাইমেনশন, কোন একটা রাশি কয়টা রাশির সমন্বয়ে গঠিত, ওইটা যেটা দিয়ে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে মাত্রা। ওকে, ডাইমেনশনের আসলে অনেক হায়ার লেভেলের সংজ্ঞা আছে, বাট ওগুলোর দিকে আমরা না যাই। 1 কেলভিন কাকে বলে? একদম ডিরেক্ট বইয়ের মধ্যে লেখা আছে যে পানির ত্রৈধ বিন্দুর টেম্পারেচার তাকে 273.1
1/6 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যায় তাকে বলা হয় 1 কেলভিন। ওকে, জাস্ট একটা মানে বুকিশ সংজ্ঞা টাইপের। ধরো পানির ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, ওকে, এটা মানে হচ্ছে 273.16 কেলভিন। এই ট্রিপল পয়েন্ট টেম্পারেচার দ্বারা কি বোঝায়? ওই টেম্পারেচারে পানি, বরফ আর জলীয় বাষ্প একসাথে থাকে। কখনো দেখছো ফ্রিজ থেকে বরফ বের করে তুমি যদি হাতের উপর নাও, বরফের উপর দিয়ে ধোয়া ওঠে না? তার মানে কি, তোমার হাতের মধ্যে আসলে বরফ আছে, কঠিন পদার্থ আছে, ওই বরফ কি গলে গলে পানি হইতেছে না? তার মানে তরল পদার্থও আছে, আর এই বরফের উপর থেকে কি হাওয়া বের হইতেছে। তার মানে কি ওইখানে আমাদের গ্যাস ওই স্টেটটাও আছে, পানির 3টা স্টেটই ওই জায়গায় আছে। ওইটা আসলে সেলসিয়াস স্কেলে হয় 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিয়ে গেলে ওইটা হচ্ছে আমাদের 273.16 কেলভিন। এইটাকে তুমি যদি 273.16 দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট কত পাবা? 1 কেলভিন না? ওইটাই জানতে চাইছিল এখানে। এরপরে কি বলছে, লব্ধ রাশি কাকে বলে? যে সকল রাশি অন্য রাশির সমন্বয়ে গঠিত, অন্যান্য মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, তাদেরকে বলা হয় লব্ধ রাশি। এরপর আসি এমসিকিউতে, খুবই সহজ জিনিস, কোন রাশি যুগলের মানে কোন রাশি যুগলের মাত্রা একই? এখন তুমি আমরা বলো, দুইটা রাশি যদি সেম হয় তাদের মাত্রা সেম হওয়ার কথা। এখন কাজ আর হচ্ছে শক্তি, এদের মাঝে ডিফারেন্স কি? আদৌ কোনো ডিফারেন্স আছে? নাই। ধরো আমার কাছে শক্তি আছে, আমি এই শক্তিটা ইউজ করে কাজ করতে পারি, আমি এই শক্তিটা অন্য শক্তি হিসেবেও কনভার্ট করতে পারি। ওকে, তার মানে কাজ আর শক্তি তুমি যদি একটু থিওরিটিক্যাল সংজ্ঞাগুলো দেখো সেম। এই জন্য কাজ আর শক্তির মাত্রা, একক সবই সেম। একক হচ্ছে জুল, আর মাত্রা কিভাবে বের করব? যে কোনো একটা শক্তির ইকুয়েশন নাও, সেখান থেকে মাত্রা পেয়ে যাবা। তাহলে ই, ধরো আমি আইনস্টাইনের ইকুয়েশন নিলাম, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। ওকে, ই মানে হচ্ছে শক্তি, এম মানে হচ্ছে ভর, সি মানে কি আলোর বেগ। ওকে, এখন আমারে বলো ভরের মাত্রা কত? এম। সি মানে কি বেগ না? বেগের মাত্রা কি? এল টি ইনভার্স 1। কিন্তু এদের উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে আলটিমেটলি মাত্রা কত আসলো? এম এল স্কয়ার টি ইনভার্স 2 না? তাহলে এটাই হচ্ছে শক্তির মাত্রা। ইন জেনারেলি কাজ আর শক্তি যেহেতু সেম, তাহলে কাজের মাত্রাও এইটাই। ওকে, তাহলে এই যে এখানে কাজ আর শক্তি এদের মাত্রা সেম। কাজ আর কর্মদক্ষতা জীবনেও মাত্রা সেম হওয়ার কথা না। কর্মদক্ষতা মানে কি? দুইটা জিনিসের অনুপাত না? আউটপুট ক্ষমতা বা ইনপুট ক্ষমতার অনুপাত। ওকে, অনুপাত করলে কি মাত্রা থাকে? কেটে কেটে গেছে না, উপরে নিচে কাটাকাটি হয়ে গেছে। তার মানে কর্মদক্ষতার কোনো মাত্রাই নাই। ওকে, এটাকে এইভাবে লেখা হয়, কর্মদক্ষতার মাত্রাকে পরীক্ষার হলে আবার ভয় পাওয়া যায় না, M0 L0 T0 এরকম লেখা হয়। মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে তো 1, আসলে কোনো মাত্রা এক্সিস্টই করে না। ওকে, কাজ আর ক্ষমতা এরা দুজন সেম না। ক্ষমতা মানে হচ্ছে কাজকে টাইম দিয়ে ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যায় সেটাকে ক্ষমতা বলে। যেহেতু দুইটার সেম না, মাত্রাও সেম আসবে না, কিন্তু কাজ আর শক্তি সেম। ওকে, এরপরে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ইউজ করে কে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করছে? প্রতি পদার্থ বললে আমরা অনেক সময় ভুল চিনি না, বাট অ্যান্টি পার্টিকেল বললে আমরা সবাই চিনি। ওকে, অ্যান্টি পার্টিকেল ডিরাক। রনজেন কি করছে? এক্সরে আবিষ্কার করছে রনজেন। তোমরা ওনার ওয়াইফের একটা হাতের এক্সরে দেখার কথা, যারা ইন্টারনেটে ঘাটাঘাটি করো। ওকে, বেকেরেল আবিষ্কার করছে তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি। আর মেরি কুরি, উনি ফিজিক্স আর কেমিস্ট্রিতে একসাথে নোবেল পাইছিলেন, উনিও হচ্ছে তেজস্ক্রিয়তা নিয়েই কাজ করতেন। একটা স্ক্রুয়ের পিচ আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে দিছে। স্ক্রু গজের ন্যূনাঙ্ক বের করতে বলছে। ন্যূনাঙ্ক মানেই হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট। ওকে, কিভাবে করা যায় দেখো তো। লিস্ট কাউন্ট মানে আমরা কি পড়ছি? উপরে পিচ, নিচে হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, সার্কুলার স্কেল ডিভিশন। তাহলে পিচ আমাকে বলে দিছে না, পিচ কত? 0.5। সার্কুলার স্কেলের ভাগ সংখ্যা কত? 100। তাহলে কত পাবো? 0.005। ওকে, এত কি পাবো? মিলিমিটার। যেহেতু পিচ মিলিমিটারে ছিল, এটাও মিলিমিটারে পাবো। দেখো তো আছে কিনা? 0.005। বি নাম্বার আমাদের আনসার। ওকে, এরপরে কি বলছে? কোনটা লব্ধ রাশি? তাহলে লব্ধ রাশি কোনটা? পদার্থের পরিমাণ মৌলিক রাশি, তড়িৎ প্রবাহ মৌলিক রাশি, দীপন তীব্রতা, তিনটাই মৌলিক রাশি। এরা হচ্ছে মৌলিক। যারা মৌলিক না তারাই হচ্ছে লব্ধ,
সুতরাং আমাদের আনসার আসলে এটা। তাপ, তাপ মানে কি? ওয়ান কাইন্ড অফ শক্তি। একটু আগে শক্তির মাত্রা বের করে দেখাইলাম না, সেটা কত আসে? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, দেখো তো তিনটা জিনিস আছে, এই জন্যই হলো ঊর্ধ্বরাশি। 1 PM সমান কত AM? আমরা তো ওই যে ঘড়ির মধ্যে PM আর AM দেখি, এইটা আর ওইটা এক না। আমাদের এখন একটু ওই জিনিসগুলো একটু মুখস্থ করা লাগবে। ওই যে ন্যানো মানে কত? ন্যানো মানে হচ্ছে 10⁻⁹। ওকে, পিকো, ফেমটো, এটো। 10⁻⁻12 হচ্ছে পিকো, 10⁻⁻15 হচ্ছে ফেমটো, 10⁻⁻18 হচ্ছে এটো। ওকে, আর বড়গুলা যদি আমরা হিসাব করি, বড়গুলা হচ্ছে গিগা। গিগা মানে কত? জিবি ইউজ করো না ফোনে, কত জিবি ইন্টারনেট? জিবি মানে হচ্ছে 10⁻9। ওকে, এরপরে টেরা, পেটা, এক্সা। 1 টিবির এসএসডি বলি না আমরা, টিবি মানে কত? 10⁻12। পেটা মানে হচ্ছে 10⁻15, এক্সা মানে হচ্ছে 10⁻18। ওকে, আমরা আরো একটা ইউনিট ইউজ করি, সেটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম। এটা শুধুমাত্র দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে ইউজ করা হয়। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। ওকে, এখন তোমাকে বলছে 1 পিকোমিটার কত অ্যাটোমিটার। দেখো তো পিকো মানে কি? 10⁻12 না, আর অ্যাটো মানে কত? 10⁻18। এই ইউনিটের কনভার্সনে যাদের ঝামেলা হয় তাদের জন্য একটু বলে রাখি কিভাবে কনভার্সন করবা। দেখো 1 পিকোমিটার, পিকো মানে হচ্ছে 10⁻12 এত মিটার, এইটা মানেই তো পিকো, তাই না? তাহলে 1 PM মানে কত? 10⁻12 মিটার। এটাকে আমি কি এভাবে লিখতে পারি? দেখো তো, 10⁻18 ইন্টু 10⁻6 মিটার। লিখা যায় না এটা? এই যে 18 থেকে 6, তাহলে -18 + 6 12। এই যে উপরের লাইন নিচের লাইন তো মিলছে। এখন এই 10⁻18 এটাকে কি লিখা যায়? এ লিখা যায় না, এটো না এটা। ওকে, তার মানে 1 পিকোমিটার ইকুয়াল টু, এটা মিলে তো AM হয়ে গেছে, তাহলে থাকলো হচ্ছে 10⁻6 AM, এরকম না? তাহলে কি 1 PM সমান 10⁻6 AM। ওকে, আচ্ছা, তাহলে পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন হচ্ছে কোন রাশি যুগলের মাত্রা অভিন্ন? অভিন্ন মানে কি? সেম, তাই তো? তাহলে কোন রাশি যুগলের মাত্রা সেম? দেখো, কাজ আর ক্ষমতা জীবনেও সেম না, তাই তো? ক্ষমতারই একক মানে ক্ষমতার সূত্র কি? কাজ ডিভাইডেড বাই টাইম। সহজ মানে সহজ সূত্রটাই লিখলাম। সো কাজকে টাইম দিয়ে ভাগ করলে আমরা কি পাই? ক্ষমতা পাই। তাহলে কাজ আর ক্ষমতা তো সেম না। ওকে, তার মানে এই কোশ্চেনটা, এই অপশনটা আগেই বাদ। আরেকটা কি রইলো? আরেকটা রইলো হচ্ছে তড়িৎ প্রবাহ আর দীপন তীব্রতা। কই তড়িৎ প্রবাহ আর কই দীপন তীব্রতা? তুমি চিন্তা করো যে একটা হচ্ছে কারেন্ট, আরেকটা হচ্ছে লাইটের ইন্টেন্সিটি। ওকে, তার মানে এরা দুজনও সেম না। ত্বরণ আর দ্রুতি, দ্রুতি কি মানে বেগের ইকুইভ্যালেন্ট না? মানে ডিরেকশন যদি না থাকে, দিক যদি না থাকে, তাহলে বেগ আর দ্রুতি তো সেম। আর ত্বরণ কি? বেগের পরিবর্তনের হার। দুটো কি সেম হইলো? না। তাহলে তিনটা বাদ দিলে অপশন থাকে কোনটা? এ। সো এরকম অপশনকে বাদ দেওয়ার মানে ট্রিক্সগুলো একটু শিখে রাখো, যে আমরা আসলে এই তিনটা অপশন বাদ মানে কি উপরেরটাই আনসার। কেউ যদি পীড়ন আর চাপ নাও বুঝে তাও আনসার দিয়ে দিতে পারবে। এখন চাপ আর পীড়ন কি? ধরো কোন একটা সারফেসের উপর তুমি লম্বভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করছো, এই ফোর্স আর এই সারফেসের এরিয়াটা দেওয়া আছে এ, তাহলে চাপ ইকুয়াল টু আসবে F/A। ওকে, চাপ গেল। তার মানে কি বলটা তোমাকে বাইরে থেকে দেওয়া লাগলো, এক্সটার্নালি দেওয়া লাগলো। পীড়ন, ধরো কোন একটা তার আছে, তুমি তারকে F বলে এইদিকে টান দিছো, তার কি আসতে চাইবে? ধরো তার এখানে আটকানো, এরকম তারকে ধরে টান দিছো, বা তুমি রাবারের কথা চিন্তা করো, ধরো ধরে টান দিছো, তাহলে কি রাবার তুমি যে ধরে টান দিছো, রাবার কি তোমার হাতকে টানতেছে না উল্টা দিকে? অবভিয়াসলি টানতেছে। তার মানে এই যে রাবারটা উল্টা দিকে যে টানতেছে, তাহলে উল্টা দিকে একটা ফোর্স দিতেছে রাবার, এই ফোর্সটাকে বলা হয় প্রত্যয়নী বল। ওকে, ফোর্সটা কোন দিকে?
অপোজিট দিকে, রাবারের ভিতরে অপোজিট দিকে। আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে বেটার হয়। ওকে, তোমার ফোর্স কিন্তু বাইরের দিকে, রাবার উল্টা দিকে নামতেছে, প্রত্যয়নী বল। এইবার এই এরিয়াটুকুর ক্ষেত্রফল, এই এরিয়াটুকুর ক্ষেত্রফল যদি এ হয় তাহলে পীড়ন, পীড়নকে ইংরেজিতে বলা হয় স্ট্রেস, স্ট্রেস ইকুয়াল টু আসবে এফ বাই এ। একই রকম না দেখতে চাপ আর পীড়ন, কিন্তু সমস্যা হচ্ছে চাপকে কিন্তু বাইরে থেকে ফোর্স দিলে চাপ হবে, আর পীড়ন কি ইন্টারনাল একটা ফোর্সের জন্য ভিতরে থেকে আসে। ওকে, তুমি যে টেনে ওকে লম্বা করতে চাচ্ছ, ও চাচ্ছে না লম্বা হইতে, উল্টা দিকেও ফোর্স দিতেছে, এই উল্টা দিকের ফোর্সের জন্য আসে পীড়ন। সূত্র দেখতে সেম, এককও সেম, নিউটন পার মিটার স্কোয়ার প্যাসকেল, নিউটন পার মিটার স্কোয়ার প্যাসকেল, কিন্তু তারপরেও একটুখানি সূক্ষ্ম পার্থক্য আছে, এই জন্য দুইটা রাশি ডিফারেন্ট। বাট যেহেতু একই, মানে সূত্র দেখতে তো যেহেতু একই, এইটা আর এইটা, এই জন্য আমরা বলি যে পীড়ন আর চাপ এদের মাত্রাটাও সেম থাকে, এককও সেম থাকে, মাত্রাও সেম থাকে, সূত্রও সেম থাকে, খালি কনসেপচুয়াল একটু ডিফারেন্স আছে। এরপরে কি টেরা, বলো তো টেরা মানে কত? টেরা বাইট বলো না, গিগা, টেরা, পেটা, এক্সা, এই চারটা মনে রাখো। গিগা মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার প্লাস 9, টেরা মানে 12 10 টু দি পাওয়ার 12, পেটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 15, এক্সা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 18। ওকে, 12। এরপরে কি, সূর্য গ্রহণের ভবিষ্যৎবাণী কে করছিলেন? থেলিস। ওকে, ডেমোক্রিটাস কি করছে? ডেমোক্রিটাসের নাম শোনো না এমন কোনো জায়গা আছে? সমাজের মধ্যেও শুনছো। তারপরে আমাদের পরমাণুর মধ্যেও ডেমোক্রিটাস আছে। ওকে, পিথাগোরাস কি করছে? পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য দিছে, যদিও পিথাগোরাসের উপপাদ্য কিন্তু পিথাগোরাস নিজে দেয় নাই, উনি প্রাচীনকালে মিশর থেকে গিয়ে ওই জ্ঞানটা অর্জন করছিলেন, পরেও হয়ে গেছে ওইটাই ওনার উপপাদ্য, বাট উনি দেয় নাই। আরিস্টার্কাস, উনি হেলিওসেন্ট্রিক সোলার সিস্টেমের ব্যাখ্যা দিছিলেন, মানে সূর্যকেন্দ্রিক সৌরতত্ত্ব, খুব বড় কথা। সো সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী কে করছিল? ভবিষ্যৎবাণী করছিলেন হচ্ছে আমাদের থেলিস। ওকে, এরপরে কি, 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক লিস্ট কাউন্ট বের করতে বলছে। তাহলে লিস্ট কাউন্ট কিভাবে বের করা যায়? লিস্ট কাউন্ট ইকুয়াল টু, উপরে হবে পিচ আর নিচে হচ্ছে কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে বৃত্তাকার স্কেলের কয়টা ভাগ আছে ওটা কি দিয়ে লিখি? সিএসডি দিয়ে লিখি না? সার্কুলার স্কেলের ডিভিশন। লিস্ট কাউন্ট তোমাকে বলে দিছে, লিস্ট কাউন্ট কত? 0.002। পিচ কত বলে দিছে? 2 মিলিমিটার। ওকে, সার্কুলার স্কেলের ভাগ সংখ্যা কত? সেই ভাগ সংখ্যাটাই আমাকে বের করতে বলছে। তাহলে আরেকটা ভালো কথা, এখানে একটু ভুল হবে সবার, এটা কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে দেওয়া আছে না? এটা কিসে দেওয়া আছে? এটা কিসে দেওয়া আছে? মিলিমিটারে না? তাহলে আমাদের এবার একটু ইউনিটটাকে সেম করা লাগবে, ইউনিটটার সেম করে তারপরে ম্যাথ করো। ওকে, তাহলে একটা কাজ করি, যে 0.002 সেন্টিমিটার আছে ওইটাকে মিটার বানায় ফেলি। তাহলে সেন্টিমিটারকে কি দিয়ে গুণ করলে মিটার আসবে, মিলিমিটার আসবে? ধরো আমাদের এটা কি ছিল? 0.002 সেন্টিমিটার না? জাস্ট এটার সাথে 10 গুণ করে দাও, তুমি কিসে পেয়ে যাবা? মিলিমিটারে পেয়ে যাবা। তাহলে কত আসবে? 0.02 মিলিমিটার ইকুয়াল টু 2 বাই সার্কুলার স্কেল ডিভিশন। অতএব সার্কুলার স্কেল ডিভিশন বা বৃত্তাকার স্কেলের কয়টা ঘর আছে কিভাবে বের করব? 2 ডিভাইডেড বাই 0.02। এটাকে উপরের নিচে করো, তাহলে আনসার আসবে 100। ওকে, তার মানে বৃত্তাকার স্কেলে ভাগ আছে কয়টা? 100টা, 10 টু দি পাওয়ার 2 মানে 100। এরপরে কি আছে? এরপরেরটা হচ্ছে আমাদের এককের গুণিতকের উপসর্গের গুলার মধ্যে কোনটা সত্য। দেখো তো উপরে কি আছে? টেরা, পিকো। ধরো তুমি কিছুই জানো না, তাহলে কি করবা? সহজ, তুমি ফোনে জিবি কিনো না, গিগাবাইট। তুমি ফোনে টিবি কিনো না, টিবি মানে এসএসডিতে কিনা হয় মাঝে মধ্যে, 1 টিবির এসএসডি। জিবি বড় না টিবি বড়? অবভিয়াসলি টিবি বড়, কিন্তু এখানে কি দিয়েছে? গিগা টেরা। এটা কি হইল? এটা ভুল। এবার বলো, টেরা তো সব থেকে বড়, তাই না? আমরা যদি মেগাবাইট হিসাব করি, এমবি, এমবি তো আরো ছোট, তাহলে কি হইল? টেরা সব থেকে বড়, তারপরে জিবি,
তারপর এটি এমবি, তাই তো? এখানে কি লিখছে? টেরা ছোট, মেগা বড়, এটাও ভুল। হইতে পারে দুইটা। ওকে, এখন তার মানে একটু আমাদের হিসাব নিকাশ করতে হবে। কিভাবে করা যায়? টেরা মানে হচ্ছে 10⁻12, আর পিকো মানে 10⁻⁻15, সরি 10⁻⁻12, পিকো ফেমটো এটো। ওকে, 10⁻⁻12। তাহলে উপরেরটাই তো ঠিক আছে, পরেরটাই, আর নিচেটা তো হবেই না। ওকে, এক্সা, জিবি, টিবি, মানে সিরিয়াল ওয়াইজ যদি আমি একটু লিখি, সিরিয়াল ওয়াইজটা এরকম আসে: মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। এক্সা সব থেকে বড়। ওকে, আর এখানে কি লিখে রাখছে? এক্সা ছোট। এক্সা তো ছোট না, এক্সা অনেক বড়। ওকে, তাহলে আমাদের উপরেরটা আনসার। কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি বলা হয়? ফাদার অফ অপটিক্স। ফাদার অফ অপটিক্স বলা হয় ইবনে আল হাইয়ামকে। ওকে, তোমরা চোখের লেন্স পড়ছো না? এটাকে কি বলে? লেন্স। লেন্স শব্দটা আসছে হচ্ছে লেন্টিস থেকে। লেন্টিস মানে হচ্ছে মসুরের ডাল। ওকে, চোখের লেন্সটা সাইড থেকে তুমি যদি দেখতে চাও, সাইড থেকে দেখতে একটা ডালের দানার মতো, এজন্য এটাকে লেন্টিস থেকে আসছে লেন্স। এটা মূলত ইবনে হাইয়ামের অবদান। লেন্স নিয়ে উনি অনেক কাজ করছে। এরপরে আসছে নিচের কোনটি স্কেলার রাশি? বল তো জীবনেও স্কেলার না, ফোর্সের একটা ডিরেকশন থাকবে। সরণও স্কেলার না, ওজন মানেও তো বল, ওজনও স্কেলার না। আনসার কোনটা? চাপ। ওকে, চাপ তিনটারই মানে একদম পুরো ডিফাইন করা আছে দিক, বা ওর কোনো দিকটা ডিফাইন করা নাই, তার মানে হচ্ছে চাপ আমাদের কি ধরনের রাশি? স্কেলার রাশি। এরপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণে 2as এর মাত্রা কত? 2 এর কি মাত্রা আছে? 2 এর কোনো মাত্রা নাই, তাহলে বাকি থাকলো কি? এ আর এস না? এ মানে হচ্ছে ত্বরণ, এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার না? মানে তুমি একক দেখেও বের করতে পারবা, কত সহজ। মিটার পার সেকেন্ড। ওকে, মিটার মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি? এল। সেকেন্ড টি, টাইমের মাত্রা কত? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ত্বরণের মাত্রা। আর এস গুণাকারে আছে না ওর সাথে, ত্বরণের সাথে, তাহলে ত্বরণের সাথে আরেকটা এস আছে গুণ। এস মানে কি? সরণ, তাহলে এখানে একটা সরণ আসবে। সরণের মাত্রা কি জানি আমরা? এল। তাহলে এইটুকুর মাত্রা কত আসলো? দুইটা এল আসলো, তাহলে সরাসরি লিখতে পারি এল স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা আমাদের আনসার। পরের কোশ্চেন, কে দেখিয়েছিলেন মহাবিশ্ব ধীরে ধীরে বড় হয়? হাবল। হাবল তার টেলিস্কোপ দিয়ে দেখছিলেন যে একটা তারা থেকে আরেকটা তারার ডিস্টেন্সটা আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কি? একটা তারা থেকে আরেকটা তারার ডিস্টেন্স বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে পুরা মহাবিশ্বটাই আস্তে আস্তে বড় হইতেছে। ওকে, এরপরে হচ্ছে তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিমাপে কত % ত্রুটি? তুমি চিন্তা করো, ধরো আমি ক্ষেত্রফলের সূত্র লিখি। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি? প্রস্থচ্ছেদ মানে বৃত্ত না? তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ওকে, এই আর আর মাপতে কতটুকু ত্রুটি হয়েছে? আর মাপতে ত্রুটি হয়েছে আমাদের 1%। তাহলে এ মাপতে কতটুকু ত্রুটি হবে? তুমি চিন্তা করো, এই 1% পাওয়ার আছে কত? 2 না? আমরা একটা শর্টকাটের মতো শিখছিলাম যে পাওয়ার যত তত গুণ ত্রুটি হবে। তাহলে ক্ষেত্রফল মাপতে গেলে তোমার ত্রুটি আসবে 1 × 2 বা 2%। ওকে, তাহলে যে 2% আমাদের আনসার। আপেক্ষিক ত্রুটি মানে এটা আসলে আপেক্ষিক ত্রুটি না, এটা আসলে শতকরা ত্রুটি। ওই আপেক্ষিকটাকেই 100 দ্বারা গুণ করে আমরা শতকরা বের করছি। ওকে, এরপরে বলছে একটা স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা 10। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, আর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? তুমি একটু চিন্তা করো, ভার্নিয়ার স্কেলের মধ্যে দাগ আছে কয়টা? ভার্নিয়ার স্কেলের উপরেরটা আমি ভার্নিয়ার স্কেল আঁকি, আর নিচেরটা আমি মেইন স্কেল আঁকি। ভার্নিয়ার স্কেলের মধ্যে দাগ আছে 10টা, এরকম 10টা দাগ আছে। ওকে, আর মেইন স্কেলের এক ঘর মানে হচ্ছে আমাদের 1 মিলিমিটার। ওকে, এখন ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার যে সূত্রটা আছে, সূত্রটার মধ্যে কি বলতেছে? একটা মেইন স্কেলের রিডিং, মেইন স্কেলের ডিভিশন
মাইনাস একটা ভার্নিয়ার স্কেলের ডিভিশনটাকেই আমরা বলতেছি ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন এই ডিভিশনটা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, কেউ যদি সূত্রটাকে একটু ঘুরায় লিখে, উপরে সে লিখলো মেইন বা প্রধান স্কেলের 1/, আমি যদি এইভাবে বাংলায় লিখি প্রধান স্কেলের 1/, আর নিচে ভাগ করব আমি ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে। ওকে, তাহলেও তুমি ভার্নিয়ার কনস্ট্যান্ট পাবা। অ্যান্ড এই দুইটা মান কিন্তু সেমই আসে। মেইন স্কেলের 1 ঘর থেকে ভার্নিয়ার স্কেলের 1 ঘরকে বিয়োগ করলে যে রেজাল্ট পাবা, অথবা প্রধান স্কেলের বা মেইন স্কেলের 1 ঘরকে তুমি ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে ওই একই রেজাল্ট পাবা। ওকে, তাহলে এই নিচের সূত্রটা আমাদের দরকার হয়। এতক্ষণ ম্যাথ করার জন্য নিচেটা দরকার হয় নাই, উপরেটা দরকার ছিল, উপরেটা দিয়ে আমরা ম্যাথ করে দিছি। বাট এইটাও আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার একই সূত্র, এটাও প্রুফ করা যায়। সো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বলে দিছে 10, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/, বলছে 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি আমি বের করতে চাই, সেটা আসে উপরে 1 মিলিমিটার প্রধান স্কেলের 1/, আর নিচে আসবে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। কয়টা ভাগ আছে ভার্নিয়ার স্কেলে? 10টা ভাগ আছে। তাহলে 0.1 মিলিমিটার। ওকে, কিন্তু অপশনের মধ্যে দেখো তোমার 0.1 মিলিমিটার আছে? নাই, 0.1 মিলিমিটার নাই। তাহলে মিলিমিটার কিসে দেওয়া আছে? সেন্টিতে দেওয়া আছে না? এই 1 মিলিমিটার এটা তো আনসার হবেই না, বাদ। 10 সেন্টিমিটারও আনসার হবে না, এটাও বাদ। তাহলে এই দুটার মধ্যে মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে নেওয়া যায়? 10 দিয়ে ভাগ করা লাগবে। ওকে, তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.1 ঘর আগে চলে আসবে, 0.01 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপরটা আসি, ঘনত্বের মাত্রা কি? ঘনত্ব সূত্র কি? রো ইকুয়াল টু m/v। ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পাওয়া যায়। আচ্ছা বলো তো, ভরের মাত্রা কত? m। আর আয়তন কিভাবে তৈরি হয়েছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ করে আমি আয়তন পাই। তাহলে কয়টা জিনিসকে গুণ করছি? 3টা না? 3টাই তো দৈর্ঘ্য, আসলে প্রস্থও তো একটা দৈর্ঘ্যই, মানে ডিস্টেন্সই তো। তাহলে এই আয়তনের একক আসবে, মাত্রা আসবে L3। তাহলে আলটিমেটলি ঘনত্বের মাত্রা কতটুকু আসতেছে? mL/3, এই যে এটা। এরপরে কোন বিজ্ঞানী সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? ওকে, জাস্ট একটু ভালো করে মনে করায় রাখি, ধারণা দিছিলেন, জাস্ট কনসেপ্টটা বলছিলেন, পুরো ব্যাখ্যা কিন্তু দিতে পারে নাই। তাহলে এটা আনসার হবে আরিস্টার্কাস। উনি প্রথম হেলিওসেন্ট্রিক সোলার সিস্টেমের কথা বলছিলেন। আগে চিন্তা করা হয়তো পৃথিবী হচ্ছে মাঝখানে থাকে, সূর্য চারপাশে ঘোরে। পরবর্তীকালে প্রুফ করা হইলো যে আসলে সূর্যই মাঝখানে থাকে, পৃথিবী চারপাশে ঘোরে। অ্যান্ড এইটার প্রথম কনসেপ্ট উনি দিছিলেন। ধারণা যেহেতু দিছিলেন, এটা আরিস্টার্কাস হবে। ওকে, আমাদের বইতে দুইটার কথাই বলা আছে, কোপারনিকাস আর আরিস্টার্কাস। কোপারনিকাসের কথা বলা আছেন, তিনি ব্যাখ্যা দিছিলেন। হ্যাঁ, জাস্ট একটু চিন্তা করো, মানে বোর্ড কোশ্চেন তো এরকম ঝামেলা থাকে মাঝে মধ্যে। চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটার আপেক্ষিক ত্রুটি বেশি হবে? সো আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করা যায়? আমরা এটারও সূত্র দেখছিলাম। আপেক্ষিক ত্রুটি বের করার জন্য আমাকে কি করা লাগবে? উপরে যাবে চূড়ান্ত ত্রুটি, আর নিচে আসবে পরিমাপকৃত মান। ওকে, এখন আমাকে বলো, চূড়ান্ত ত্রুটি সবার জন্য সমান, তার মানে উপরের পার্টটা সবার সেম। তাই নিচের পার্টটা যার যত কম হবে আপেক্ষিক ত্রুটি তার বেশি হবে না? তাই তো, ভগ্নাংশের এরা দুজন কি ব্যস্তানুপাতিক আছে না? তাহলে এই পরিমাপকৃত মান যার যত কম, আপেক্ষিক ত্রুটি তার তত বেশি। তাহলে এখানে সব থেকে কম কোনটা? 10। তাহলে 10ই আমাদের আনসার। ওকে, এরপরে কি বলছে? স্ক্রু গজের স্ক্রু এর সরণকে কি বলা হয়? ওই যে স্ক্রুকে একবার ঘোরাও, স্ক্রু কতটুকু সামনে যাবে সেটাকে কি বলে? পিচ না? পিচ। এরপরে কি? দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এত, দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত? আচ্ছা, আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করা হয়? এই যে প্লাস মাইনাস দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের আলটিমেটলি ত্রুটি, এরর। আর এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত মান। মানে আমি যখন একটা দণ্ডের দৈর্ঘ্য 12 মাপছি, এতটুকু ত্রুটি হইতে পারে। তাহলে আপেক্ষিক ত্রুটিটা বের করার জন্য আপেক্ষিক ত্রুটি এটা বের করার এই যে একটু আগে যে ফর্মুলা দেখলাম, চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত মান।
তাহলে চূড়ান্ত ত্রুটি কত আমাদের এখানে 0.05 সেন্টিমিটার, 0.05 সেন্টিমিটার, আর মাপছি কত আমি 12। ওকে, এটাকে ভাগ করো 0.05 ডিভাইড বাই 12, আনসার আসে 4.16 10 টু দি পাওয়ার -3। 4.16 10 টু দি পাওয়ার -3। যেহেতু এখানে সেন্টিমিটার বলছে তাহলে সেন্টিমিটারে আনসার রাখি। 10 টু দি পাওয়ার -3 মানে দশমিকের আগে 3 ঘর সরে আসবে, এটা হবে আমাদের আনসার। ওকে, লাস্টেরটা আনসার। এই যে আমাদের আনসার আসছিল এরকম 4.2 10 টু দি পাওয়ার -3। সো এটাকে আমরা যদি 3 ঘর আগে নিয়ে আসি দশমিককে, তাহলে যে দশমিক এখানে ছিল 3 ঘর আগে চলে আসছে। ওকে, তার মানে আমাদের এইটাই আনসার লাস্টেরটা। এরপরে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এ, লিস্ট কাউন্ট হচ্ছে বি, আর পিচ হচ্ছে সি। তুমি আমাকে বলো তো লিস্ট কাউন্ট বের করার সূত্রটা কি পড়ছিলা? উপরে হচ্ছে পিচ আর নিচে হচ্ছে সার্কুলার স্কেলের ডিভিশন। সার্কুলার স্কেলে কয়টা ভাগ আছে? তাহলে লিস্ট কাউন্ট বলে দিছে না? লিস্ট কাউন্টের ভ্যালু কত বলছে তোমাকে? সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বলছে এ, লিস্ট কাউন্ট বলছে বি, আর পিচ বলছে সি। তাহলে কি আসলো? এ বি ইকুয়াল টু সি না? দেখো কই আছে এ বি ইকুয়াল টু সি? এই যে এ বি ইকুয়াল টু সি, এটাই আনসার। এরপরে কি পরিমাপের ক্ষেত্রে কোনটা সঠিক? এই ধরনের কোশ্চেনগুলো একটু সাবধানে কাজ করো, কারণ একটা না একটা ভুল থাকে। ইন জেনারেলি সবগুলা ঘ আনসার খুবই কম হয়। সো আপেক্ষিক ত্রুটি মানে কি? উপরে চূড়ান্ত ত্রুটি, নিচে পরিমাপকৃত মান। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবকের দুটো মানে ফর্মুলা, একটা হচ্ছে মেইন স্কেল রিডিং মাইনাস ভার্নিয়ার স্কেল রিডিং, আরেকটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এটাও ঠিক আছে, এটাও একটা ঠিক আছে। লঘিষ্ঠ গণন মানে কি? এলসি। এলসি মানে হচ্ছে উপরে পিচ আর নিচে হচ্ছে সার্কুলার স্কেলের ডিভিশন। দেখো নিচে আছে পিচ, উপরে দিয়ে যাচ্ছে সার্কুলার স্কেলের ডিভিশন, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তার মানে এটা ঠিক নাই। তাহলে 1 আর 2 আনসার, ক এ হচ্ছে আনসার। এরপরে কি একটা স্কেলে সর্বনিম্ন এতটুকু মাপা যায়? একটা স্কেলে মাপাই যায় এর থেকে 1 মিলিমিটার, এর থেকে কম মাপতে পারবা না। এর থেকে ছোট কিছু হইলে তুমি আর সেটাকে মাপতে পারবা না ওই স্কেলটা দিয়ে। তাহলে ওই স্কেলের চূড়ান্ত ত্রুটি কত হবে? তুমি একটু চিন্তা করো তো, যে তুমি একটা স্কেল দিয়ে মাপতেছো যেটা 1 মিলিমিটারের নিচে মাপতেই পারে না, তাহলে ম্যাক্সিমাম এরর কতটুকু আসতে পারে? 1 মিলিমিটার। 1 মিলিমিটারই আনসার। ওকে, ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক কোনটা ঠিক আছে? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্য, একদম কারেক্ট। বি নাম্বারে কি বলছে? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ও ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের অনুপাত। না, মূল স্কেলের ডিভিশন আর ভার্নিয়ার স্কেলের ডিভিশনের অনুপাত না, বিয়োগ করা লাগে। ওকে, তার মানে এটা ভুল। এটা কি বলছে? ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। না, ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য দিয়ে কোনো কাজ করাই হয় না। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এটাও না। তাহলে ক নাম্বারটাই আমাদের আনসার ছিল। ওকে, এরপরে কি বলছে? ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায় যখন ভার্নিয়ারের ভাগ সংখ্যা হচ্ছে 10। তাহলে আমাকে কি করা লাগবে? ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত মাপা যায় সেটাই হইতেছে ভার্নিয়ারের ক্ষেত্রে লিস্ট কাউন্ট। ওকে, লঘিষ্ঠ গণন। এখন তুমি বলবা ভাই ভার্নিয়ার স্কেলে তো লঘিষ্ঠ গণন আমরা পড়ি নাই, আমরা তো স্ক্রু গজের মধ্যে পড়লাম। ভার্নিয়ার স্কেলে লঘিষ্ঠ গণনটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের সমান, ভার্নিয়ার কনস্ট্যান্টের সমান আসে। ওকে, তাহলে ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত মাপা যাবে কিভাবে বের করব? ভার্নিয়ারের ভাগ সংখ্যা কত? 10। প্রধান স্কেলে মেইন স্কেল যেটা, ওইখানে যেরকম ছোট ছোট ঘর থাকে না, একটা কত করে? 1 মিলিমিটার করে। আর ভার্নিয়ার স্কেলের মধ্যে যেটা আসে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, উপরের মধ্যে এরকম 10 ভাগে ভাগ করা হয়েছে। এই স্কেলটায় কয়টা ভাগ আছে? 10টা ভাগ আছে। তাহলে মেইন স্কেলের একটা ভাগকে ভার্নিয়ার স্কেলে টোটাল কয়টা ভাগ আছে ওইটা দিয়ে ভাগ করো, তুমি পেয়ে যাবা ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু কত আসবে? 1 ডিভাইড বাই 10 মিলিমিটার, মানে 0.1 মিলিমিটার। ওকে, তাহলে 0.1 মিলিমিটার। দেখো আনসার আছে নাই? সব কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। তাহলে মিলিমিটারকে আবার মিটারে নিতে হবে। কত দিয়ে ভাগ করা লাগবে? 1000 দিয়ে। 1000 দিয়ে ভাগ করো, দশমিকটা 3 ঘর আগে চলে আসবে। ওকে, 3 ঘর আগে চলে আসা মানে কি? এখানে একটা, এরপরে একটা, এরপরে একটা, তার মানে 3টা জিরো আসবে। ওকে, 3টা জিরোওয়ালা একটাই অপশন আছে, সেটা হচ্ছে ডি নাম্বার। এরপরে কি বলছে? এই কোশ্চেনটা খুবই সুন্দর একটা কোশ্চেন।
হ্যাঁ, সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে, মানে বৃত্তাকার স্কেলের পার্ট বের করতে বলছে। কথা হচ্ছে এই যে আমাদের একটা মেইন স্কেল ছিল, মেইন স্কেলে এরকম ছোট ছোট দাগ দেওয়া আছে, এই দাগগুলা হচ্ছে আমাদের 1 মিলিমিটার করে, এক একটা দাগ 1 মিলিমিটার করে যে দাগ আছে। আর এইখানে আছে আমাদের একটা বৃত্তাকার স্কেল, যে স্কেলটা ঘোরানো যায়। তাহলে বৃত্তাকার স্কেলের মধ্যেও তো এরকম দাগ আছে। আমাকে বলো তো, বৃত্তাকার স্কেলকে টোটাল একবার ঘোরাইলে সেটা কি মেইন স্কেল বরাবর 1 মিলিমিটার সামনে আসে না, যদি পিচ 1 মিলিমিটার হয়? ওকে, দেখো তো কি বলছে, যন্ত্রটির পিচ 1 মিলিমিটার, তার মানে পুরা 100 ঘরকে তুমি যদি ঘোরাও তাহলে ওটা কত ঘর সামনে আসবে? 1 মিলিমিটার সামনে আসবে। ওকে, এই যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 100, মানে ওই 100 ভাগওয়ালা যে বৃত্তাকার স্কেল আছে ওটাকে টোটাল একবার ঘোরাও 1 মিলিমিটার সামনে আসবে। তাহলে আমাকে বলো তো, 1 মিলিমিটার সামনে আসতে চাইলে ওটাকে কয় ঘর ঘোরানো লাগতো? 100 ঘর না? মানে টোটাল একবার ঘোরানো লাগতো, একবার ঘোরাইলে কিন্তু 100 ঘর পুরাটাই ঘুরবে। ওকে, তাহলে 100 ঘর। তোমাকে বলছে 0.4 মিলিমিটার মাপছো, 0.4 মিলিমিটার মাপছো, তাহলে কয় ঘর ঘোরানো লাগছে? 40 ঘর না? এন্ড মেইন স্কেলের সাথে তাহলে 40 দাগটা মিলে যাবে, তাহলে এই যে 40 দাগটা মিলে যাবে। ওকে, এর পরের কোশ্চেনে আসি। এর পরের কোশ্চেন হচ্ছে ওইটারই আরেকটা পার্ট, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? দেখো তো, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য তোমাকে দিয়ে দিছে রৈখিক স্কেলের পার্ট, মানে হচ্ছে এম দেওয়া আছে। এম কত দেওয়া আছে? 2 মিলিমিটার, ঠিক আছে। এরপরে বৃত্তাকার স্কেলের পার্ট দেওয়া আছে। ওকে, বৃত্তাকার স্কেলে তুমি কতটুকু পার্ট পাইছো? এখন আমাকে জাস্ট বলো তো, বৃত্তাকার স্কেলের যদি বলে দিত যে কত দাগের সাথে মিলে গেছে, তাহলে সূত্রটা হয়তো এরকম যে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু এম প্লাস ভি ইন্টু ভিসি। ওকে, যদি এটা বলতো, এটা তো আর স্ক্রুগজ স্লাইড ক্যালিপার স্ক্রুগজ তো দেওয়া আছে এখানে, তাহলে আনসারটা হয়তো এরকম যে এম প্লাস এল ইন্টু এরকম, এই ফর্মুলাটা। ওকে, যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে থাকতো বা বৃত্তাকার স্কেল কোন ঘরের সাথে মিলে গেছে সেটা বলে থাকতো, তোমাকে ডিরেক্টলি বৃত্তাকার স্কেল থেকে কতটুকু রিডিং পাইছো পুরোটাই দেওয়া আছে, রিডিংটাই দেওয়া আছে, সেটা হচ্ছে কি 0.4 মিলিমিটার। তাহলে আমরা এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে চাই। আমরা তো আসলে যেটা বের করছি সেটা কি তারের ব্যাস, তাহলে ব্যাস দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করব? ধরো এই যে বৃত্তের ব্যাস জানি সেটা হচ্ছে ডি, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হবে পাই আর স্কোয়ার, আর মানে কি ডি এর অর্ধেক, তাহলে 1/4 পাই আর স্কোয়ার, আরটা বের 1/4 পাই ডি স্কোয়ার। এখন ডি এর মানটা বের করা লাগবে। সো আমরা একটু ক্যালকুলেটারে যদি হিসাব নিকাশ করি, সেটা হচ্ছে 2 প্লাস 0.4 1/4 পাই ইন্টু ডি স্কোয়ার, ডি হচ্ছে আমাদের 2.4 4.524 এরকম আনসার আসে। সো আমাদের এখানে ঘটনাটা কি ঘটছে যে মেইন স্কেলের রিডিংটা দেওয়া আছে আর বৃত্তাকার স্কেলের রিডিংটাই দেওয়া আছে, মানে বৃত্তাকার স্কেল থেকে মেপে আমি কোনটা পাইছি সেটাই দেওয়া আছে। তাহলে আমাদের টোটাল ব্যাসটা হবে এরকম যে মেইন স্কেলে দেওয়া আছে 2 আর বৃত্তাকার স্কেলে দেওয়া আছে 0.4, তার মানে আলটিমেটলি ব্যাসটা কত আসলো? 2.4 মিলিমিটার। ওকে, এরপরে কোশ্চেনে আসি, সেটা হচ্ছে ডি ব্যাস আর এইচ উচ্চতা বিশিষ্ট একটা সিলিন্ডার দেওয়া আছে। এই যে সিলিন্ডারের ব্যাস হচ্ছে ডি, এতটুকু হচ্ছে আমাদের ডি, আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ। তাহলে এই সিলিন্ডারের কি বের করতে বলছে? আয়তন। আয়তন মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমিতে কি আছে? একটা বৃত্ত আছে না? বৃত্তের ক্ষেত্রফল কতটুকু আসবে? পাই আর স্কোয়ার, পাই আর কত? ডি মানে ব্যাস না, তাহলে ডি এর অর্ধেক, এই হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, এটা মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইনটু উচ্চতা করা লাগবে না আয়তন পাইতে হইলে? আয়তন, এই হচ্ছে আমাদের টোটাল আয়তন নির্ণয় সূত্র। আয়তন ভি ইকুয়াল টু পাই d/2 হোল স্কোয়ার ইন্টু এইচ। তাহলে ভি ইকুয়াল টু কত লিখা যায়? 1/4 পাই ডি স্কোয়ার এইচ। দেখো কই আছে এটা, 1/4 পাই ডি স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমাদের আনসার। এর পরের কোশ্চেনে আসি। এর পরের কোশ্চেন বলছে
স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা আয়তাকার কাঁচ ফলকের প্রধান স্কেলের পাঠ এম দেওয়া আছে, এম হচ্ছে 18 মিলিমিটার। ভার্নিয়ার সমপাতন দেওয়া আছে, ভার্নিয়ার সমপাতন হচ্ছে 8, তাহলে ভি ইকুয়াল টু 8। আর ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে ভিসি, ভিসি হচ্ছে 0.01 সেন্টিমিটার। তারপরে কি বলছে যে পুরুত্ব কত, মানে দৈর্ঘ্যটা কত আসবে, তাহলে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এম হচ্ছে আমাদের 18, ভি হচ্ছে আমাদের 8, ভিসি মানে 0.01। তাহলে হিসাব করি, সরি এটা তো সেন্টিমিটারে আছে তাই না, তাহলে সেন্টিমিটারে থাকলে এটাকে মিটারে নিয়ে নাও ফার্স্টে। তাহলে মিটারে কিভাবে নেওয়া যায়, 0.1 মিলিমিটার। ওকে, 0.1 মিলিমিটার। অ্যান্ড তাহলে এখানে 0.1 দিয়ে গুণ করতে হবে, 0.01 না, 0.1। তাহলে 18 প্লাস 8 ইন্টু 0.1 হিসাব করলে আসে হচ্ছে 18.8। ওকে, যদিও হিসাব করার দরকার ছিল না, আরেকবার করে দিলাম, 18.8 মিলিমিটার। ওকে, এই হচ্ছে পুরুত্ব 18.8 মিলিমিটার। এরপরে আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতাকে, আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা ম্যাক্স প্ল্যাঙ্ক, উনি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের প্রতিষ্ঠাতা। চন্দ্রশেখর রমন, উনি হচ্ছে রমন প্রভাবের প্রতিষ্ঠাতা, উনি আবিষ্কার করছেন। তারপরে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, উনি যেটা করছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে কাজ করছে। আর শুধুমাত্র বাকি রইল আলবার্ট আইনস্টাইন, উনি হচ্ছে আমাদের থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তা। ওকে, এরপর আজকের মতো চ্যাপ্টারটা শেষ। এই চ্যাপ্টারের থেকে আমরা সৃজনশীল প্র্যাকটিস করলাম, এই চ্যাপ্টার থেকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করলাম, সাথে হচ্ছে অনুধাবনমূলকও প্র্যাকটিস করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে বা বাসায় বসে যতগুলা টেস্ট পেপার থেকে যতগুলা কোশ্চেন আসছে এর আগের বছর সবগুলা একটু কমপ্লিট করে রাখা। আর এই চ্যাপ্টার থেকে যেহেতু সৃজনশীল খুব বেশি একটা আসে না, তারপরেও চেষ্টা করবা যে অন্তত চ্যাপ্টারটা রিভিশন দিয়ে যাইতে, বিকজ আমাদের এমসিকিউতেও লাগতেও পারে এই চ্যাপ্টারটা। সো আজকের মতো এইখানেই শেষ। সবাই আশা করি ভালো থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।